গুরুত্বপূর্ণ লাইভে এসেছে। আমি আগাম জানাইনি, কারণ অনিশ্চয়তা ছিল কখন লাইভ হতে পারবো। এই গুরুত্বপূর্ণ লাইভটিতে আমার পূর্ব মেদিনীপুর ভ্রমণের অভিজ্ঞতা খুব সংক্ষেপে, আর আর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে একটি গুরুত্বপূর্ণ বিষয় থাকছে যা আপনাদের স্বাস্থ্য রক্ষার্থে কাজে লাগবে। আপনারা সচেতন হতে পারবেন, যাকে নিরাপদ ভেবে নিশ্চিন্ত মনে এতদিন সেবন করে আসছেন, তার মধ্যে যে কি ভয়ঙ্কর বিপদ লুকিয়ে আছে, সেই ভয়ঙ্কর যে বিষ যা আপনারা অহরহ সেবন করে চলেছেন, কেউ কেউ প্রতিদিন সেবন করে চলেছেন, এমন একটি খাদ্য বা আরও সঠিকভাবে বলতে গেলে পানীয়, সেই সম্পর্কে বিশ্লেষণপূর্ণ আলোকপাত যা আপনাদের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করবে। কিন্তু তার আগে যদি কেউ থাকেন এই মুহূর্তে আমার লাইভটি দেখতে পান, অনুগ্রহ করে জানান যে শুনতে অসুবিধে হচ্ছে কি না। সাম্প্রতিককালে এই শুনতে অসুবিধে হওয়াটা হচ্ছে আর কি, কোনো ক্ষেত্রে হচ্ছে। তাই অনুগ্রহ করে জানান যে কেউ, যে কোনো একজন যদি মন্তব্য করে জানান যে হ্যাঁ শোনা যাচ্ছে, তবে আমি একটু নিশ্চিন্ত মনে এগিয়ে যেতে পারি, কন্টিনিউ করতে পারি। আপনারা জানেন যে ইতিমধ্যে বার্ড ফ্লু নিয়ে আবার প্যানিক ছড়ানো শুরু হয়েছে। প্রথমে এই বার্ড ফ্লুর প্যানিক ছড়ানোর পেছনে শুধুমাত্র মাংস নয়, মানে প্রকাশ নন্দী স্বাগত শোনা যাচ্ছে, জানিয়েছেন কেবলমাত্র মিট নয়, দুধ, অর্থাৎ যে দুধ আমরা পান করি, সেটা গরুর দুধ হতে পারে, ছাগলের দুধ হতে পারে, সেই দুধেও বার্ড ফ্লুর ভাইরাস পাওয়া যাচ্ছে, H5N1। এই যে একটা প্যানিক আমরা আবার দেখতে পাচ্ছি দেশ বিদেশের খবরের কাগজে, যে খবরের কাগজগুলো মহাজনী চক্রের দ্বারাই নিয়ন্ত্রিত তাও আমরা জানি। তার সঙ্গে রিলেট করে আমি আলোচনা করব আজকে প্যাস্তুরাইজেশন থেকে শুরু করে ফর্টিফাইড মিল্কের বিপদ। যদিও এ বিষয়ে আমি বহু আগে ভিডিও করেছিলাম, ফর্টিফাইড মিল্কের বিপদ, তো সে ভিডিও আর নেই, কারণ এই চ্যানেলটি উড়িয়ে দিয়েছে। তো এই কারণে এই ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে এই দুধের ব্যাপারটা আপনাদের সামনে তুলে ধরব, যাতে আপনারা সতর্ক হতে পারেন এবং নিজের শরীরকে, স্বাস্থ্যকে রক্ষা করতে পারেন ফার্মা লবি তথা জায়নিস্ট যে চক্র, তার ষড়যন্ত্র থেকে যতটা সম্ভব আমরা নিজেদের রক্ষা করতে পারি, সেই লক্ষ্যেই তো আমরা কাজ করে চলেছি। প্রথমেই আসি আমার পূর্ব মেদিনীপুর ভ্রমণের অভিজ্ঞতা। আমি প্রথমে খড়িগেরিয়াতে উঠেছিলাম। সেখান থেকে আমার মূল যে সভা সেটি পশ্চিম জলিতে হয়েছিল, এবং সেই সভার যারা এসেছিলেন, বৃষ্টিবিঘ্নিত সভা ছিল, লোডশেডিং, নির্ধারিত সময়ের 3 ঘন্টারও বেশি পরে, এরকম 3 ঘন্টার পরে সভা শুরু হতে পেরেছিল। মাঠে সভা হওয়ার কথা ছিল, কিন্তু পরিবর্তে বিদ্যালয়ের করিডোরই বলা ভালো, একটা লম্বা করিডোরে সেই সভাটি অনুষ্ঠিত হয়। তাও 100 জনেরও 100 থেকে 150 জন মানুষ, বাইরেও অনেকে দাঁড়িয়েছিলেন, উপস্থিত ছিল বলে আমার অন্ধকারে আমিও শেষ পর্যন্ত দেখতে পাইনি, কারণ আপনারা জানেন আমি ভিডিও দিয়েছি সেখানে,
এবং ছবিও দিয়েছি। পরবর্তীকালে অনেক মানুষ যোগ দেন, কারণ সময়টা আপনারা বুঝতেই পারছেন পিছিয়ে যায়। অনেকে দীর্ঘ অপেক্ষা করেও চলে যান, তবুও অনেকে থেকে যান। তো তারা আবার আমাকে আসতে বলেছেন, শুধু উদ্যোক্তারা নয়, যারা শ্রোতা ছিলেন, হ্যাঁ, উদ্যোক্তারা তো তারা তো বলবেনই, আসতে বলেছেন, যাতে করে তারা পরিষ্কার জানিয়েছেন এই ধরনের আলোচনা তারা প্রথম শুনছেন, আগে কখনো শোনেননি। তো তাই তারা আরও জানতে চান, আরও শুনতে চান। তো আমি বলেছি নিশ্চয়ই আবার যাব, পুজোর ছুটিতে আবার যাওয়ার ইচ্ছে রয়েছে। তবে ওই অঞ্চলগুলোতে যেখানে ইতিমধ্যেই সভা হয়ে গেছে, সেখানে সভা না করে আশপাশের গ্রামগুলোতে করার ইচ্ছে আছে, এবং তারা সানন্দে জানিয়েছেন যে তারা সেখানেও যাবেন। সহযোদ্ধা ভাস্কর জানা, পরিমল মাইতি, নিরঞ্জন মণ্ডল মহাশয়, তাদের সাধুবাদ জানিয়ে আর ছোট করব না। তারা এদের মতো উদ্যোক্তা আরও আমি পেয়েছি, সবার নাম এখানে বলা সম্ভব নয়। তাদের এলাকায় যখন গেছি সেই ভিডিও আমার ইউটিউবে আছে। তো তো এরকম আরও কিছু সহযোদ্ধা আশা করি আমি পাব। এই সহযোদ্ধা পেলে আরও যদি আমরা পাই, তাহলে এই কাজে, এই লড়াইয়ে, এই সচেতনতা বিস্তারে আমরা অনেক এগিয়ে যেতে পারবো বলে আমার বিশ্বাস। আমরা এগোচ্ছি, কারণ মানুষের মধ্যে যে সাড়া আমি পাচ্ছি অভূতপূর্ব। যেমন এই যে খড়িগেড়িয়া গ্রামটি, যেখানে আমি সবসময় তো সভাতে ইন্টারাকশন হয় এমন নয়, গ্রামেগঞ্জের মানুষের সঙ্গে আমাদের স্থানীয় যারা সহযোদ্ধা, তাদের ইন্টারাকশন, সেখানে উপস্থিত থাকা, দেখা, শোনা। তো তার মাধ্যমে পরিষ্কার বুঝতে পেরেছি যে এই গ্রামগুলোতে যেখানে আমি গেছি বা যাচ্ছি, এবং যেখানে এইরকম সহযোদ্ধারা রয়েছেন অবশ্যই, তো তারাই তো মূল। তো তারা যেখানে সক্রিয় আছেন সেই সব গ্রামে যতই প্যানিক ছড়াক আগামীতে, যতই ভাতা বন্ধের গল্প করুক না কেন, ভয় দেখাক না কেন, পরবর্তী ভ্যাকসিন গোঁজা কিন্তু মুশকিল আছে, এটা আমি জানিয়ে দিলাম। এই আমার আত্মবিশ্বাস। এভাবেই আমাদের গ্রাম থেকে গ্রামান্তরে ছুটে বেড়াতে হবে। আমি ছুটে বেড়াবো। তাই অনেকে যারা আমাকে এই মুহূর্তে ওয়েবিনারে অংশগ্রহণের কথা বলছেন, কেউ বিভিন্ন ওয়েবিনার হচ্ছে, আমি সবিনয়ে বলছি যে আমি সময় পাচ্ছি না। আমি ছুটে বেড়াচ্ছি, তো আবার কিছুদিন পরে বেরোবো। এমনকি আমার নিজস্ব অনেক গুরুত্বপূর্ণ লেখালেখি যা আমার ইচ্ছে ছিল, সেগুলোর জন্য সময় বের করতে পারছি না। এমনকি আমার নিজের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেটি আমার ফেসবুক প্রোফাইল যখন ব্লক করে দেওয়া হয়েছিল লকডাউনের সময়, আপনারা জানেন এই প্রোফাইলটি দীর্ঘকাল ব্লক ছিল। সেই সময় আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপটি করা, তো সেখানেও আমি থাকি না। আমি লিঙ্ক সবসময় আমার যে লেখালেখি বা লাইভের লিঙ্ক বা ইউটিউব লিঙ্ক দিতে পারি তাও না, সেটাও মাথায় থাকে না। দু একজনকে সেখানে অ্যাডমিনিস্ট্রেটর করা রয়েছে, তারা এই গ্রুপটি চালাচ্ছেন। তার মানে আমি দেখতেই পাচ্ছি নিজের গ্রুপেই আমি সময় দিতে পারছি না, কারণ আমার কাছে এখন অফলাইনের লড়াইটাই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। তবু অনলাইনে আমার বেশ কিছু মানুষ আছেন, পাঠক আছেন, তাদের জন্যই অনলাইনে আসা। এছাড়াও অনলাইনের মাধ্যমে এখনও আমি দেখতে পাচ্ছি যে অনেক নতুন মানুষ আমার প্রোফাইলে আসছেন, ইউটিউবে আসছেন, তারা প্রশ্ন করছেন, তারা যোগাযোগ করছেন, জানাচ্ছেন দুঃখের সঙ্গে দেরিতে খুঁজে পেয়েছেন, তবে এবার আর ভুল হবে না। তো অর্থাৎ যদিও এই প্রসেসটা স্লো, কারণ আমাদের অ্যাকাউন্টগুলো ওরা রেস্ট্রিক্ট করে দিয়েছে, রিচ কমিয়ে দিয়েছে, তবুও তার মধ্য থেকে যদি একজন, দুজন, তিনজন বা এভাবে যদি প্রতি সপ্তাহে কিছু কিছু মানুষকেও আমি পাই, তাও প্রতিটি প্রাণ তো মূল্যবান, তাই নয় কি? তো সেই জায়গা থেকে আমি এই কারণেই যখনই সময় পাচ্ছি আমি অনলাইনে বা লাইভ হওয়ার চেষ্টা করছি। অফলাইনের লড়াই তো চলছেই। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, আগের লাইভে আমি যারা শুনেছেন তারা জানেন যে অনেকে আবার খুব হতাশাব্যঞ্জক বলে মনে করেছিলেন যে আমি আমার ইউটিউব চ্যানেল মনিটাইজ করব, এরকম একটা ইচ্ছে বলবো না, মানে সিদ্ধান্ত নিতে পারি 1 বছর পরে, তেমনটা জানিয়েছিলাম। কারণ এই যে গ্রামে গঞ্জে ছোটাছুটির জন্য অর্থের তো দরকার হয়,
আর বইপত্রের ক্ষেত্রে যতটা আশা করা যায় সেভাবে সেই সংখ্যক পাঠক তো এখনও বুঝতেই পারছেন। আমরা সবাই তথ্যটুকু জেনে নিই, তার বিনিময়ে নিজেদেরকে সুরক্ষিত করি। সেটা বই সংগ্রহ করে পাশে থাকা বা বলুন অন্যান্য মানুষকে জানানো, সভা সমিতির উদ্যোগ নেওয়া, আমরা তো সবাই নিতে পারি না। তো এটা আমাদের মানসিকতা, এরকম কারণেই এটা বলেছিলাম। তো আমি জানাচ্ছি ওটা আসলে একটা পরীক্ষা ছিল, আমি দেখে নিতে চাইছিলাম প্রতিক্রিয়া কেমন হয়, কে কে যোগাযোগ করেন বা করেন না, আমি এটা দেখে নিতে চেয়েছিলাম। আমি আমার ইউটিউব মানে চ্যানেল প্রাণ থাকতে কখনো মনিটাইজ করব না। প্রয়োজন হলে নীরব হয়ে যাব, যদি সেরকম পরিস্থিতি হয় নীরব হয়ে যাব, ভিডিও করা বন্ধ করে দেব, লাইভ করা বন্ধ করে দেব, কিন্তু কখনোই মনিটাইজ করব না। আমি দেখে নিচ্ছিলাম যারা রয়েছেন, শুনছেন, ফেসবুকে আছেন, তো তারা প্রতিক্রিয়া কেমন দেন, কি সাজেশন দেন, তাদের কাছ থেকে কী রকমের রিঅ্যাকশন আসে সেটা বোঝার জন্যই আমি দিয়েছিলাম। এবং সেখান থেকে আমি মোটামুটিভাবে বুঝতে পেরেছি আগামীতে কারা আছেন, কারা থাকবেন। সেইভাবে আমি আমার বন্ধু তালিকাকে সেভাবেই আমি আগামীতে তৈরি করে নেব, কোনো সমস্যা নেই। আর একটা কথা বলি, খুব মানে এখনও পর্যন্ত আমার কাছে খুব ইতিবাচক জায়গা আমার মনে হয়েছে। কিছু মানুষ তো আছেন যারা শেয়ার করছেন, ছড়িয়ে দিচ্ছেন, উদ্যোগ নিচ্ছেন, বই সংগ্রহ করছেন, এবং এরও বেশি কিছু করছেন বা করার মানসিকতা আছে এমন কিছু মানুষ আছে, পেয়েছি আমি তাদের সৌভাগ্যক্রমে। তাই আমি এই লড়াই চালিয়ে যেতে পারবো বলে আমার বিশ্বাস, এবং জানি না এই ধরনের পাশে থাকা কতদিন স্থায়ী হবে। তা সত্ত্বেও আমি আমার যা রিসোর্সেস আছে সেগুলোকে আমি আগামীতে প্রয়োজন পড়লে কাজে লাগাবো, যতটুকু আমার আছে। আমার তো কিছু নেই সেভাবে কোনো সঞ্চয়, আমার সহযোদ্ধারা জানেন, যারা কাছের মানুষ তারা জানেন। তো যাই হোক, তাই ওটা একটা পরীক্ষা ছিল। এরকম পরীক্ষার মাধ্যমে তো দেখে নিতে হয়, বুঝে নিতে হয়, চিনে নিতে হয়, কাছের মানুষকেও তো পরীক্ষা করতে হয়। আর ফেসবুকে তো কতিপয় বাদ দিয়ে বেশিরভাগই তো দূরের মানুষ, যাদের সঙ্গে আমার দেখা হয়নি মুখোমুখি, আগামীতে হয়তো হবেও না, বা হয়তো কারোর সাথে হবে। এই কারণেই বুঝে নেওয়ার জন্যই আমার সেই লাইভটি ছিল। যাই হোক, এবার প্রসঙ্গে আসে। তো তো আমি পূর্ব মেদিনীপুরের পশ্চিম জলির সভা, যে সভার ভিডিও পুরোটা ওই যে ফোনে স্পেস ছিল না, ভেবেছিলাম লাইভ করা যাবে, কিন্তু নেটওয়ার্কের অবস্থা ওই যে ভেতরে হয়েছিল, তো তখন ফোনে স্পেস ছিল না। তাহলে আমার অনেক সময়ও ছিল না যে অনেক কিছু ডিলিট করে নিয়ে তারপরে লাইভ ভিডিও করা যাবে, সেটাও করতে পারিনি। ফোনটি আমার নিজেরই ফোন, যেটি আমি সহযোদ্ধা পিন্টুর কালীর হাতে দিয়েছিলাম, সেই ভিডিও করেছে। তো বুঝতেই পারছেন, আমরা তো কেউ তো প্রফেশনাল নই, পেশাদার নয়। দেখবেন ভিডিওটি শোনার সময় পিন্টু আমার দিকেই ফোন ক্যামেরাটা ধরেছিল বারবার করে, মানে অবিরত। আমি বলার পরে দর্শকের দিকে সে ফোনটি ঘোরায়, কারণ ও জানে না, ও কখনো ওই ধরনের সভার ভিডিও করেনি, ও পেশাদার নয়, আমরা কেউই তো পেশাদার নই। খেয়াল করে দেখবেন সেখানে আমি একবার বলেছিলাম স্পষ্ট যে ফোনটা কেন আমার দিকেই ধরে আছো, জনতার দিকে ঘোরাও, তারপরে সে ফোনটা শ্রোতাদের দিকে ঘোরায়, তাই নয় কি? এই তো আমরা এভাবেই এগোবো। তাই এরকম কোনো ক্ষেত্রে যদি দেখেন যে দর্শককে দেখা যাচ্ছে না, শুধু আমাকেই দেখা যাচ্ছে, তখন বুঝবেন আমি বলতে বলতে তন্ময় হয়ে যাওয়ার কারণে আর ভিডিও কর্তাকে বলতে পারিনি বা খেয়াল করিনি যে জনতার দিকেও ঘোরাও, এই কথাটা বলতে হবে, তবেই তো সে ঘোরাবে। কারণ ওই যে আমরা সবাই তো সেইভাবে কখনো এটা ভাবিনি যে আমরা করব এটা পিন্টু এই প্রথম এই ধরনের সভার ভিডিও করলো বলে আমার বিশ্বাস। তো যাই হোক, তো এবার দীঘায় গিয়েছিলাম। দীঘাতে আমার আরেক সহযোদ্ধা, যার সঙ্গে আমার
আগে কখনো দেখা হয়নি। আমার প্রতিটি বইয়ের পাঠক সে কুরিয়ারে নিয়েছে। দিলীপ সেনাপতির সঙ্গে আমার দেখা হয়, খুব আন্তরিক ছেলে। আমাদের দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা সে জোর করেই করে আর কি। তো হোটেল ঘরের একটা ব্যবস্থা বুকিংও করতে চাইছিল, কিন্তু আমরা বললাম যে আমরা তো রাতে ফিরে যাব, গোটা দিনটা সমুদ্রের স্নান করে বা আশপাশে ঘুরেই কেটে যাবে, হোটেলে যাওয়ার কোনো মানে হয় না। তো যাই হোক, তারপরে সে আমাদের খাওয়ার সমস্ত দায়িত্ব নেয় এবং খাবার দাবার যা হবে সেটা কিনে এনে স্থানীয় একটি হোটেলে দেয়। ওখানে রান্না করে দেওয়ার ব্যবস্থা রয়েছে একটা চার্জের বিনিময়ে। সেখানেই আমরা দুপুরে খাওয়া দাওয়া করি। আর বহুদিন বাদে আমি সমুদ্র স্নান করলাম, দীঘায় দীর্ঘদিন বাদে গেলাম। এবং এবারে আমার বেশ ভালো লাগলো, কারণ একটা স্মৃতি ফিরে এলো আমার। কারণ ওই সমুদ্রে দেখবেন আমরা বেশিরভাগ যা করে থাকি সেটা হলো পায়ের তলায় যতক্ষণ মাটি থাকে ততটা আমরা এগোই। দেখবেন কোস্ট লাইনটা যখন সমুদ্রের গভীরে যায় সেটা কিন্তু যে ঢালটা সেটা কিন্তু খুব ধীরে 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 নিচের দিকে নামে, তাই তো? সিঁড়ি, যেটা সোপান আমরা বলি, তো সেটা কিন্তু প্রাকৃতিক সোপান আমি বলবো। ওটা তো আর মানুষ বানায়নি। ওটা কিন্তু নেমেই সঙ্গে সঙ্গে গভীর হয়ে যায় না, অনেকটা যাওয়া যায়, অন্তত 400 মিটার 300 মিটার, ভাঁটার সময় আরও বেশি তো যাওয়া যায়। মানে হেঁটে হেঁটে যাওয়া যায়। তো গলা জল অবধি পৌঁছতে গেলে অনেকটাই হাঁটতে হয়। তো সবাই মানে সেফ জোনে থাকতে চায় স্বাভাবিকভাবেই। তো আমি সেফ জোনে থাকার মানুষ নই বলে পায়ের তলায় যেখানে মাটি নেই সেখান থেকে শুরু করে বেশ খানিকটা সাঁতরে চলে গেলাম সমুদ্রে। ভালো লাগলো আর কি। তো অনেকেই ভয় টয় পেয়েছিলেন যারা সঙ্গে ছিলেন। সহযোদ্ধা নিরঞ্জন মণ্ডল, তিনি আগেই শারীরিক অসুস্থতার কারণে উঠে যান। আমি এবং ইন্দ্রজিৎ বাবুই, জয়দেব মান্না, আমরাই সবচেয়ে বেশিক্ষণ সমুদ্রে থাকি। প্রায় আমি সমুদ্রে ছিলাম, আমার সময়টা মনে আছে, জয়দেব আরও একটু আগে বেরিয়ে যান। ইন্দ্রজিৎ বাবু আর আমি একসাথে উঠি, তাও 3 ঘন্টা মতো আমরা সমুদ্রে ছিলাম। এই উপভোগ করেছি আর কি, সাঁতার বলুন বা এই ঢেউয়ের লীলা খেলা উপভোগ করা আর কি। তো আমার স্মৃতিটা ফিরে এলো এই কারণেই যে আমার মনে আছে আমি যখন কলেজে পড়ি, সেন্ট পলস কলেজে, তখন বাবা মার সাথে পরিবারের সাথে একবার দীঘা এসেছিলাম। ওই যে বললাম, ওটাই আমার দীর্ঘকাল আগের দীঘা ভ্রমণ। তো দীঘা নয়, পুরী ভ্রমণ। পুরীতে গিয়েছিলাম। দীঘাতে আমি বন্ধুবান্ধবের সঙ্গে অনেক আগে একবার এসেছিলাম। আমি পুরীর গল্পটা এখন বলি। পুরীতে তখন আমি কলেজে পড়ি। আপনারা জানেন পুরীর সমুদ্রের ঢেউ একটু বড় হয়, একটু ঢেউয়ের মানে উত্তাল ব্যাপারটা, অশান্ত ব্যাপারটা একটু বেশি। তো যাই হোক, তো সেইখানে স্নান করতে করতে 3 জন ছেলের সাথে, আমার সমবয়সী বা আমার চেয়ে ছোটো এরকম, আমি তখন ফার্স্ট ইয়ারে পড়ি, তো কেউ এইচএসে পড়ে, কেউ ফার্স্ট ইয়ারে পড়ে, এরকম 3টি ছেলের সাথে আমার আলাপ হয় এবং তারা আমার সঙ্গে একটা কন্টেস্ট বা চ্যালেঞ্জের একটা প্রস্তাব দেয় যে সমুদ্রে কতটা দূর পর্যন্ত সাঁতরে যেতে পারবো। তো আমি তো বুঝতেই পারছেন চ্যালেঞ্জ ভালোবাসি, এই বয়সেও চ্যালেঞ্জ ভালোবাসি। তো আর সেই বয়সে তো বুঝতেই পারছেন বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই এবং সাঁতরাতে শুরু করে। কতটা সাঁতরেছিলাম মনে নেই, অনেকটা সাঁতরেছিলাম। যতটা সাঁতরালে কোস্ট লাইন দেখা যায় না, মানে আপনারা তো জানেন যে আপনারা মানে হোটেল থেকে শুরু করে তীরের মানে সমুদ্র তীরের মানুষজন দেখা যায়। আপনারা যদি 500 মিটারও যান তাও আপনারা দেখতে পাবেন, কিন্তু তারও বেশি যদি আপনারা সমুদ্রের ভেতরে চলে যান, 1 কিলোমিটার ছাড়িয়ে চলে যান, তখন তো আর দেখতে পাবেন না, শুধু ঢেউ আর ঢেউ দেখতে পাবেন। তো আমি যখন হঠাৎ করে এরকম সময়ে বেশ কিছুটা যাওয়ার পরে পিছু ফিরে দেখতে চাইলাম, দেখলাম কেউ নেই আমার সঙ্গে, কেউ নেই, নবডি। 3 জনই ফিরে গেছে। তখন ভাবুন কি পরিস্থিতি। আমি তো
চ্যালেঞ্জ নিয়ে সাঁতরাতে শুরু করেছিলাম না, কিন্তু এবার মাঠ সমুদ্র যখন আপনি শুধু ঢেউ দেখছেন, উত্তাল ঢেউ আর শোঁসো বাতাসের শব্দ, আশপাশে কোনো নৌকো নেই, কিছু নেই, স্টিমার নেই, লঞ্চ নেই, মানুষ নেই, তীরবর্তী রেখা মিলিয়ে গেছে, এই অবস্থায় দাঁড়িয়ে যে মানসিক একটা চাপ তৈরি হয়, ভয় তৈরি হয়, সেটা সহজেই অনুমেয়। তো আমিও তো রক্ত মাংসের মানুষ, আমারও যে একটুও হয়নি এমন তো নয়, কিন্তু আমি সেই ভয়টা জয় করার সিদ্ধান্ত নেই। কারণ আমি জানি তখন যদি আমি ভয় পাই, ব্যাস আমি শেষ, আমি কিছু দেখতে পাচ্ছি না। তবু ওই যে ডিরেকশনটা তো মনে আছে, কোন দিক থেকে এসেছিলাম, সেই দিকেই আমি আবার সাঁতরাতে শুরু করি। এতক্ষণ ঢেউগুলো সামনে থেকে মোকাবিলা করতে হচ্ছিল, এবার ঢেউগুলো আমার পেছন থেকে আসছে, বুঝতেই পারছেন। আর পুরীর সমুদ্রের ঢেউ বেশ জোরে ঝাপটা দেয়। তো এইভাবে সাঁতরাতে বেশ কিছুক্ষণ সাঁতরানোর পর আমি দেখতে পেলাম, ওই তো হোটেলের মাথা দেখা যাচ্ছে, তীরের অট্টালিকাগুলো দেখা যাচ্ছে, তারপরে আরও সাঁতরানোর পরে মানুষ দেখতে পেলাম। বুঝতেই পারছেন, দম তখন বেশ ছিল, এখন তো সেই দম নেই, স্বাভাবিক বয়স তো হয়েছে, তবু এখনও একেবারে নেই তা বলা যাবে না। তো তারপরে যখন আমি তীরে উঠলাম, আমাকে দেখতে পেলো সবাই, রে করে সেই সব ছোটাছুটি শুরু হলো। মানে তখন ধরেই নিয়েছিল আমি আর ফিরবো না, মানে ওই 3 জন যারা সঙ্গে ছিল, বাকিরা তো খেয়াল করেছে কিনা আমার জানা নেই, তবে সেই 3 জন গিয়ে মানুষজনকে অ্যালার্ট করেছিল বলে লোকজন কেউ নৌকো টোকোর খোঁজ করছিল, নলিয়ার খোঁজ করছিল, ততক্ষণে আমি তো পৌঁছেই গেছি। তো এবার আমি তখন বললাম, না আমি ঠিক আছি, আমার কোনো রকম কিছু নেই, একটুখানি ওই যে হাঁপানোর ব্যাপার তো থাকেই, এতটা সাঁতরেছি, এই আর কিছু নেই। এবার আমি সেই 3 জন ছেলের দিকে তো আমি তাকালাম কটমট করে, ওরাও ছিল। তো ওরা আমাকে বলল যে তোকে তো ডেকেছি আমরা, তুই শুনতে পাসনি, তোকে বারবার বলেছি যে অত দূর যাস না, আমরা পারবো না, বিপদ হবে, তো তুই শুনলি না, তুই চলতে শুরু করলি, তো আমরা কি করব, আমাদের তো অবস্থা দম হারিয়ে যাচ্ছিল, তো ওই জন্য আমরা ফিরে এসেছি, এই হলো কাহিনী। তো আমার এই দীঘাতে যখন সাঁতরাচ্ছিলাম, পায়ের তলার মাটি অতিক্রম করে বেশ খানিকটা দূর, তখন আমার এই স্মৃতিটা মনে পড়েছিল। তো যাই হোক, এবার আমি আজকের গুরুত্বপূর্ণ ভিডিও অংশে আসি। আপনাদের সাথে এই গল্পগুলো করি কারণ আপনারা সবাই আমার অনেকেই পরিচিত, আমাকে ব্যক্তিগতভাবে চেনেন, তাই মাঝে মধ্যে এইগুলো শেয়ার করতে ভালো লাগে। এবারে আসছি বার্ড ফ্লুকে কেন্দ্র করে যেটা আমেরিকায় কি শুরু হয়েছে এবং তার সঙ্গে দুধের কি সম্পর্ক, মাংসের সম্পর্ক আপনারা জানেন, ল্যাব মিট। আজকে আমি ল্যাব মিট নিয়ে আলোচনা করব না, বহু আলোচনা করেছে, আজকে আমি দুধ নিয়ে আলোচনা করব। ল্যাব মিল্কও ঠিক বলবো না, ল্যাব মিল্ক বিল গেটস বানাচ্ছেন, অবশ্যই বায়ো মিল্ক বলা হচ্ছে, সেটা এখনও বাজারে নেই, আসেনি, আমাদের দেশে অন্তত আসেনি। ইউরোপেও এক্সপেরিমেন্টাল স্তরে কোথাও চালু হয়েছে, কিন্তু বাজার যাকে বলে মার্কেট, সেটা এখনও তৈরি করতে পারেনি। তো আমার আলোচ্য বিষয় মূলত প্যাস্টুরাইজড মিল্ক এবং ফর্টিফাইড মিল্ক। হ্যাঁ, এবং আমেরিকায় কি হচ্ছে আপনারা জানেন যে আমেরিকায় ইতিমধ্যেই ওই প্রথমে আমরা দেখতে পেলাম আন্টার্কটিকার সিল মাছ, পেঙ্গুইন মরতে শুরু করেছিল ব্যাপক হারে, তাই তো, কি বার্ড ফ্লুর সংক্রমণে, মানে স্তন্যপায়ীদেরও হচ্ছে, আমি বহু আগেই বলেছি বার্ড ফ্লু স্তন্যপায়ীদেরও হবে, গরুর হবে, ছাগলের হবে, মানে বিশেষ করে যার মাংস আমরা খাই, দুধ খাই, সেগুলোর বেশি করে হবে, যাতে করে এগুলো নিষিদ্ধ করা যায়। তো সেখান থেকে ছড়াতে মানুষের হওয়া শুরু করলো। আগেও হয়েছে, আপনারা জানেন বার্ড ফ্লুর আতঙ্ক আগেও ছড়ানো হয়েছে,
তখনও কিছু মানুষ অবশ্যই ভয় পেয়েছিলেন। তবে মেসের ছেলেপেলেরা আমি জানি অনেকেই তখন আমার কাছে অনেকেই প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ট্রেনিং নিত। তো তারা সেই সময় বেশ দেদার কম দামে পোলট্রির মুরগি খেয়েছিলেন, মানে ব্রয়লার মুরগি, যেটা বন্ধ হয়ে গিয়েছিল অনেক জায়গায়। এবং আপনারা জানেন অনেক পোলট্রি ফার্মের মালিক আত্মহত্যা করতে বাধ্য হয়েছিলেন সেই সময়। এবং তারাও যে মুরগির মাংস যে আদৌ বিপজ্জনক নয়, এটা খেলে যে মানুষ মরে না, বার্ড ফ্লু, প্রাণঘাতী বার্ড ফ্লু হয়ও না, সেটা প্রমাণ করবার জন্য তারা অনেক জায়গায় রীতিমতো বিনা পয়সায় রান্না করা মাংস খাইয়েছিলেন মানুষকে। ভাবুন কতটা বিপন্ন হলে এইসব করা যায়। সেই সব স্মৃতি কিন্তু আবার ফিরে আসবে যদি আপনারা সরব না হন, সোচ্চার না হন। এই কারণেই আমি অক্লান্ত আমার কাজ করে চলেছি। আমার সঙ্গে কেউ কেউ আপনারাও কাজ করে চলেছেন। বেশিরভাগ সহযোদ্ধা যারা প্রথম দিকে আমরা লড়াই শুরু করেছিলাম তারা আমার সঙ্গে নেই। যারা আছেন এখন তারা নতুন বলা যেতে পারে। তারা তথাকথিতভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে নেই, অরাজনৈতিক বলা যেতে পারে, কোনো দলের সঙ্গে নেই। আর যারা শুরু করেছিলেন লড়াই তারা কেউ বিভিন্ন দলের সঙ্গে চলে গেছেন, কেউ কেউ জীবিকার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। এইসব বিভিন্ন কারণে ব্যস্ত, স্বাভাবিকভাবেই এটাই হয়। আসলে লড়াই শুরু করা সহজ, কিন্তু বেশ কিছুদিন ধরে লড়াইটা চালিয়ে যাওয়াটা সবচেয়ে কঠিন কাজ, এটা আমি জানি, আমি উপলব্ধি করি। তাই তাদের আমি কোনো দোষ দিই না, এটা বাস্তবতা হিসেবে বললাম। তো যাই হোক, তো এই এখন যদি প্যানিক ছড়ানো হচ্ছে, আমরা কিন্তু ভয় পাচ্ছি না। আপনারা জানেন আমরা হাসছি। শুধু কি আমরাই হাসছি? আসুন, আমেরিকায় কি হচ্ছে। আমেরিকাতে এই তো কালকের খবরে বলছে আরও একজন ডেয়ারি ওয়ার্কার, মানে যারা গরুর দেখাশোনা করেন, তার শরীরে বার্ড ফ্লুর ভাইরাস পাওয়া গেছে। কিন্তু মজার কথা এই যাদের শরীরে বার্ড ফ্লুর ভাইরাস পাওয়া যাচ্ছে তারা কেমন আছেন, বেঁচে আছেন না মরে আছেন, কতটা অসুস্থ, উপসর্গহীন কি না, এগুলো কিচ্ছু বলা হচ্ছে না, সেগুলো চেপে যাওয়া হচ্ছে। জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস তো আমাদের শরীরে এমনিতেই আছে, তাই নয় কি? আমরা তো জানি আমাদের শরীরে 38 বিলিয়ন ব্যাকটেরিয়া, তাই তো, 38 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া আর 380 ট্রিলিয়ন ভাইরাস আছে, আপনারা তো জানেন, তাই তো। এটা কিন্তু ওদেরই সংখ্যা, ওদেরই জার্নাল থেকেই পাওয়া, আমি বহুবার বলেছি। তাহলে আবার কোথাকার একটা ভাইরাসকে নিয়ে আমরা ভয় পাই কেন? ওই যে আমরা ভাবি না, আমাদের মগজটা পরিষ্কার নয়। তো তাদের সম্পর্কে কিছু বলা হচ্ছে না, শুধু বলা হচ্ছে আরও একজন মানে ডেয়ারি ফার্ম ওয়ার্কারের শরীরে বার্ড ফ্লুর ভাইরাস পাওয়া গেছে, তিনি গরু দেখাশোনা করেন বলে জানা গেছে। এরকম ব্যাপার, বেশ ভালো কথা। এতে করে আমেরিকার মানুষ, এসব বিভিন্ন জায়গায় ঘটছে, নিউ জার্সি, টেক্সাস, বিভিন্ন জায়গায় এসব ঘটছে। তো মানুষ কি ভয় পেয়ে দুধ খাওয়া পান করা বন্ধ করে দিয়েছেন? আগে না, উল্টো ঘটনা ঘটছে। এইসব খবর কেন আমেরিকাতে, কেন হঠাৎ করে মিল্কের গল্পটা করা হচ্ছে বেশি করে? দুধে বার্ড ফ্লু ভাইরাস H5N1 পাওয়া গেছে, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা যাকে বলা হচ্ছে, বা ইনফ্লুয়েঞ্জার এ ভাইরাস যাকে বলা হচ্ছে। তো আমেরিকার মতো দেশে কেন আবার করা হচ্ছে? আমাদের দেশে না হয় করলে বুঝতাম, আমাদের দেশে গোয়ালা আছে এখনও গ্রামেগঞ্জে প্যাকেটের দুধ, কর্পোরেটের যে দুধ, মাদার ডেয়ারি বলুন বা আদার ডেয়ারি বলুন, গ্রামেগঞ্জে এখনও সেভাবে ব্যবসা করতে পারেনি। বাজারটা এখনও গোয়ালাদের দখলে, স্থানীয় গোয়ালা, মিল্কম্যান, মিল্কমেডদের দখলে। সে না হয় আমরা বুঝতে পারি যে ভারতের মতো দেশে, তৃতীয় বিশ্বের দেশে, আফ্রিকান কান্ট্রিগুলোতে এই ধরনের আতঙ্ক ছড়ানো জরুরি, কিন্তু আমেরিকার মতো দেশে কেন এই রকমের আতঙ্ক ছড়ানোর দরকার পড়ছে? আতঙ্ক কেন বলছি? যারা বিজ্ঞান মনস্ক, যারা পরে আমার চ্যানেলে এসেছেন বা ফেসবুকে এসেছেন, তারা আমার বইপত্র পড়ুন বা আমার চ্যানেলের পুরনো ভিডিওগুলো দেখুন, তাহলেই বুঝতে পারবেন কেন এটাকে আমি প্যানিক বলছি। কারণ বার্ড ফ্লু ব্যাপারটা বাস্তবে ফ্লু, এবং সেটার অস্তিত্ব ওরা বলছে বলে আমরা জানতে পারছি। কারণ এটাকে ইন্ডিপেন্ডেন্টলি চেক করার মতো মেকানিজম আমাদের কাছে নেই।
কারণ সমস্ত মিডিয়া, সমস্ত বিজ্ঞানী ওরা কিনে রেখেছে, দালাল মিডিয়া ওরা কিনে রেখেছে। তা আপনি কিভাবে টেস্ট করবেন, তাই নয় কি? আরটিপিসিআর টেস্ট যা মাধ্যমে মানুষের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়, মানে ওরা বের করেছে, তো সেটা কি আপনি ডিজাইন করতে পারবেন? পারবেন না। মান্যতা পাবেন না। তো ওরাই করেছে, তো ওরা যেভাবে পজিটিভ বের করে আপনাকে মেনে নিতে হবে। রাষ্ট্রকে ওরা হাইজ্যাক করে নিয়েছে। তো সুতরাং এই ভাইরাস ব্যাকটেরিয়ার গল্পগুলো ওরা যেভাবে আপনার সামনে বলবে, আপনাকে সেভাবেই মেনে নিতে হবে। তো এই কারণেই অন্ধ্রপ্রদেশের এক মুরগি এবং ডিম যে সমন্বয় সমিতির একজন কর্ণধার, নামটা এই মুহূর্তে ভুলে যাচ্ছে, তো তিনি কিন্তু পরিষ্কার চ্যালেঞ্জ দিয়েছেন যে যদি কেউ বার্ড ফ্লু ভাইরাস প্রমাণ করতে পারেন আছে, তাহলে তিনি 1 কোটি টাকা পুরস্কার দেবেন। সেটা নিয়ে আমার ইউটিউবে একটি ভিডিও আছে, দেখে নেবেন। তো বুঝতেই পারছেন ওই খবরটা একটি চ্যানেলই প্রকাশ করেছিল, বাকি এই সব চ্যানেল কিছুই জানায়নি। মুশকিল আছে না, তোকে সব চ্যালেঞ্জ করলে চ্যালেঞ্জ প্রমাণ করা কিন্তু সত্যি মুশকিল আছে। কারণ এগুলো তো ওরা যেসব মাইক্রোস্কোপ ব্যবহার করে সেগুলো হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপ। তো সেগুলো বুঝতেই পারছেন না কত গুণ পর্যন্ত বৃদ্ধি হতে পারে, এবং এত বস্তুকে বৃদ্ধি করতে পারে, কণাকে বৃদ্ধি করতে পারে, এবং এই কণা বৃদ্ধি হতে 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 সাইকেল হতে হতে কোন পর্যায়ে চলে যায়, তো সেটা সাধারণ মানুষের পক্ষে বোঝা মুশকিল, তাই না? আপনি তো একটা ইলেকট্রন মাইক্রোস্কোপ কিনতেও পারেন না, ক্ষমতাও নেই, আপনি তো আর বিলিয়নিয়ার নন, তো কী করবেন বলুন? মুশকিল। তো যাই হোক, প্যানিক। ম্যাড কাউ ডিজিজের গল্পটাও একই রকম। আমি পরে ম্যাড কাউ ডিজিজ নিয়ে আলোচনা করব। ওই গরুর মাংসকে ওই কর্পোরেট মিট হিসেবে, প্যাকেজড মিট হিসেবে প্রমোট করবার জন্যই ইউরোপ আমেরিকায় ম্যাড কাউ ডিজিজের গল্পটা ছড়ানো হয়েছিল। এবারে আসছি আমেরিকায় কি হচ্ছে, ওরা কি ভয় পাচ্ছে, বা আমেরিকায় কেন প্যানিক তৈরি করা হচ্ছে আবার নতুন করে? ওখানে তো কর্পোরেট মিল্কই চলার কথা, প্যাকেজড মিল্কই চলার কথা, পারলে তো ল্যাব মিল্ক চলার কথা। হাইলি এডুকেটেড দেশ, প্রথম বিশ্বের দেশ, তাই নয় কি? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্য, তাহলে সেই আমেরিকাতে কেন আবার প্যানিকবাজি করতে হচ্ছে যে দুধের মধ্যে কেন আবার ভাইরাস এর গল্প করতে হচ্ছে? আর মানুষেরও হচ্ছে, বেশ ভালো কথা, সেটা তো না হয় আমাদেরও হবে, কিন্তু দুধের মধ্যে আমেরিকার মতো দেশে কেন? বাস্তবটা কেন বলুন তো? আমেরিকার মানুষ এখন র মিল্ক খাওয়া বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, কিছুদিন আগেও আমেরিকার 1% মাত্র মানুষ কাঁচা দুধ খেতেন, দুধ না ফুটিয়ে সরাসরি গোয়ালার কাছ থেকে নিয়ে। ভাবতে পারেন আগে? হ্যাঁ, ওরা তো ঠেকে শিখছে, তো সেই সংখ্যাটা আরও বাড়ছে। এবং ওখানে যারা আমাদের মতো যেমন আমরা এখানে লড়াই করছি, আমেরিকাতেও তো ওদের মধ্য থেকেও তো যোদ্ধা রয়েছে যারা প্যান্ডেমিক বিরোধী লড়াই করছে, এরা প্রকৃতির সঙ্গে মানুষকে যুক্ত হওয়ার কথা বলছে। এমন মানুষ তো ওখানেও আছে, এবং ওখানে বরং বেশি আছে। ওখানে চিকিৎসকরা পথে নেমেছেন, তাই নয় কি? তাহলে মেইনস্ট্রিম চিকিৎসা ব্যবস্থা থেকে উঠে আসা প্রথম অ্যান্টি ভ্যাক্সার যাকে বলা হয় রবার্ট এস মেন্ডেলসন, তিনি তো মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয়েস বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং অধ্যাপক ছিলেন। তো তবে ওখানে এসব তো আগে শুরু হয়েছে। তাই কি হয়েছে, ওখানকার যখন থেকে এই এখন শুধু নয়, আগে থেকেই ওখানেও তো বার্ড ফ্লু আগেও এসেছে, আমাদের দেশেও এসেছে। তার ফলে এবং ইদানিংকালে যত প্যানিকবাজি হচ্ছে, তত ওরা গরুর দুধ খাওয়া শুরু করেছে, মানে গোয়ালাদের দুধ খাওয়া শুরু করেছে। প্যাকেজ মিল্ক বর্জন করেছে, ফর্টিফাইড মিল্ক বর্জন করছে, সংখ্যাটা বাড়ছে। এবং ওদের যে ইনফ্লুয়েন্সার রয়েছে, অনলাইন ইনফ্লুয়েন্সার যারা রয়েছেন, এই কাজগুলো করছেন, তারা রীতিমতো সোশ্যাল মিডিয়াতে কাঁচা গরু, কাঁচা দুধ, না ফোটানো দুধ, আমি আসছি তার বেনিফিট কী আছে, আমি আসছি, না ফোটানো দুধ তারা খেয়ে দেখাচ্ছেন, মানুষকে উদ্বুদ্ধ করছেন। এবং এরকম ভিডিওকে কিন্তু ওরা আবার আমাদের ফেসবুক বলুন বা ইউটিউব বলুন তুলে দিচ্ছে।
রিমুভ করে দিচ্ছে, ততক্ষণে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখে ফেলছে, সেটা ছড়াচ্ছে, কেউ ডাউনলোড করে রাখছে, তাই নয় কি? এটাই হলো সমস্যা। ওরা আবার বিপদে পড়েছে। কারা? এই জায়নিস শক্তির কর্পোরেটরা, তারা বিপদে পড়েছে। তাই ওরা মানুষকে যত ভয় পাওয়ারও চেষ্টা করছে, মানুষ তত বেশি করে বেপরোয়া হচ্ছে। আমার কাছে খবর আছে এবং তথ্যও তাই বলছে, অনেক মানুষ আমেরিকান এখন বাড়িতে গরু পুষতে শুরু করেছেন। নাগরিক তারা, পারলে ফ্ল্যাটের মধ্যে গরু ঢুকিয়ে দেন, পারলে ফ্ল্যাটের মধ্যে গরু ঢুকিয়ে দেন। কোথায় আছেন? হ্যাঁ, বাস্তব এখানেই। যারা কখনো কল্পনা করেননি 10 বছর আগে যে তারা বাড়িতে গরু পুষবেন, তারা এখন বাড়িতে গরু পুষছেন। কেন? প্যাকেটের দুধ খাবেন না বলে, ফর্টিফাইড মিল্ক বা প্যাস্তুরাইজ মিল্ক খাবেন না বলে তারা গরু পুষছেন। এবং অনেকে তো রীতিমতো র মিল্ক, না ফুটিয়ে দুধ খাওয়ার ব্যাপারটা বলছেন। উতলা হবেন না, আমি এই সমস্ত বিষয়টাই আজকের ভিডিওতে আলোচনা করব এবং মানুষের স্বাস্থ্যের কথা ভেবে আপনারা এই ভিডিওটি, আমি জানি আপনারা শেয়ার করেন, এটাও শেয়ার করবেন। তো আগে আমরা আসি, তারপরে আমি র মিল্কের খাওয়া কিভাবে খাবেন, কিভাবে শুরু করবেন, কি কি বেনিফিট আছে সেগুলো আসবো, এবং পাস্তুরাইজ মিল্কের গল্পটা কেন দেওয়া হলো সেটা আগে বলে নিই। পাস্তুরাইজ মিল্ক আসলে কি সেটা বলে নিই, তারপরে ফর্টিফাইড মিল্কের বিপদ আমি আপনাদের সামনে তুলে ধরবো, এবং র মিল্কের যে না ফোটানো দুধ তার যে বেনিফিট সেগুলো আপনার সামনে তুলে ধরবো। তো আচ্ছা, প্রথমে আমরা দেখি গরুর দুধ। খোদ আমেরিকাতেও তো 19 শতকের মাঝামাঝির আগে পর্যন্ত গরু দুধ, কিন্তু গরুর দুধই খেত, তাই নয় কি? মানে প্যাকেটের দুধ কি চালু হয়েছিল? হয়নি। যদি আরও পিছিয়ে যায়, আদিকালে যদি চলে যায়, আদিমকালে যদি চলে যায়, তখন মানুষ গরুর দুধ বা ছাগলের দুধ ফুটিয়ে খেত? না না না, ফুটিয়ে কিন্তু খেত না, কাঁচাই খেত। যেমন করে গরুর বাছুর গরুর দুধ খায়, যেমন করে শিশু ছাগলের দুধ খায়, মানুষও খেত। পরবর্তীকালে ফুটিয়ে খাওয়ার ব্যাপারটা চালু হয়, তাই তো। আমরা ছোটোবেলায় দেখেছি যে আমাদের মাসিরা, পিসিরা, তারা মানে গোয়ালার কাছ থেকে দুধ নেওয়ার পরে ফোটাতেন। সেই ফোটানোর পরে দুধ ঠান্ডা হলে বা কেউ সদুষ্ণ অবস্থায় সেই দুধ আমরা পান করতাম, তাই তো আমরা দেখেছি। তো আমি তো কখনো প্যাকেটের দুধ দেখিনি ছোটোবেলায়। শহরে আসার পরে প্যাকেটের দুধ, মাদার ডেয়ারি বলুন, অমুক বলুন, মেট্রো ডেয়ারি বলুন, আমুল বলুন, এসব ব্র্যান্ডেড দুধ দেখেছি। তো এগুলো আগেও আমেরিকাতেও কিন্তু ছিল না, ইউরোপেও ছিল না। তাহলে মানুষ কি করত? একদম প্রথম দিকে কাঁচা দুধই খেত, র মিল্কই খেত। তার পরবর্তীকালে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ, বলা যেতে পারে যে 99% বা 98% বা 95% মানুষ গরুর দুধ, ছাগলের দুধ ফুটিয়ে খাওয়া শুরু করে, তাই তো। কিন্তু তা সত্ত্বেও এর বাইরেও কিছু সংখ্যক মানুষ তারা কাঁচা দুধ খান, এখনও খান। আমেরিকাতেও এখন দেখা যাচ্ছে যে কাঁচা দুধ, মানে না ফুটিয়ে খাওয়া দুধ, তার সংখ্যাটা বাড়ছে। 1% ছিলই, ওটা বাড়তে বাড়তে এখন 5% ছাড়িয়ে গেছে, তাই তো। বাড়ছে, কারণ যত এই প্যানিক বিস্তার ওরা করছে তত বেশি বাড়ছে। কিন্তু আমরা দেখে নিই তো কেন এটা চালু হলো। 1980-র দশকে ওরা একটা খবর ছড়িয়ে দেয় মিডিয়াকে। অবশ্যই তখন তো ডিজিটাল মিডিয়া ছিল না, তখন অনলাইন ছিল না, প্রিন্ট মিডিয়া ছিল। সেই খবরগুলো স্টাডি করলে জানা যায় যে গরুর নাকি ভয়ঙ্কর একটা রোগ দেখা গেল, কি বোভাইন টিউবারকুলোসিস, অর্থাৎ গরুর যক্ষ্মা, বোভাইন টিউবারকুলোসিস। আর এই কারণে নাকি আমেরিকা বা ইউরোপে, আমাদের দেশে তো শোনা যায়নি, আমি শুনিনি, আপনারা শুনলে বুঝবেন, ওরা তো ওই দিল্লি শ্মশান দেখায় কলকাতাকে। আপনারা তো জানেন যে দিল্লিতে নাকি মৃতদেহের জায়গা হচ্ছে না করোনাকালে, সেই গল্পটা জানেন তো। তারপর দিল্লিতে ফোন করে জানা যাচ্ছে যে না ওরকম কোনো ব্যাপার নেই। কিন্তু দালাল মিডিয়া আমাদেরকে তো, আমরা আবার ঘরের
পাশে কি হচ্ছে, জানালা খুলে যে পাগলটা মুখোশীন ঘুরে বেড়াচ্ছে, যে ভিখারিটা এখনও রাস্তার পাশে শুয়ে আছে, তাকে দেখি না, তাকে অবজার্ভ করি না। আমরা মিডিয়া দেখি, আমরা সভ্য লোক, আমরা শিক্ষিত মানুষ, আমাদের ইন্দ্রিয়গত যে উপলব্ধি বা সত্য যা আমরা পরিবেশ থেকে দেখতে পাই বা নিতে পারি, তার প্রতি আমাদের আগ্রহ নেই। আমাদের স্পুন ফিড করতে হয়। মহাপ্রভুরা টিভিকে, তাদের কিনে নেওয়া টিভিকে ব্যবহার করে আমাদের চোখের সামনে যে সব সত্য ওরা চামচে করে তুলে ধরবে, মানে ওদের মানে প্রচার আমাদের কাছে সত্য, তো সেগুলোই আমাদেরকে গ্রহণ করতে হবে, আমাদের খেতে হবে। বদহজম হয়ে যাচ্ছে, বুঝতেই পারছেন, ফল চোখের সামনে। তো তখন ওরা রটিয়ে দিল, 65,000 লোকটা কি মারা যায়, আর কি বলবো, বুঝতেই পারছেন, ওটাও একটা প্যানিকবাজি ছিল। কেন? যাতে করে মানুষ এই গরুর দুধের মাধ্যমে নাকি এই যক্ষা রোগ ছড়াচ্ছে, বোভাইন টিউবাকুলোসিস। দেখতে পাচ্ছেন তো, যা কিছু কিন্তু এই মানে প্রকৃতি থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রগুলো কিন্তু সবচেয়ে ভালো সফল হয়, মোস্ট সাকসেসফুল হয় যদি জুনোটিক ডিজিজের কথা বলা যায়। এই জুনোটিক ডিজিজ কী, এ নিয়ে আমি আগে আলোচনা করেছি। স্ট্যাচু সাম্প্রতিক প্রকাশিত নতুন বইটি স্ট্যাচুতে জুনোটিক ডিজিজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে। অর্থাৎ প্রাণী থেকে, জীবজন্তু থেকে যে রোগ মানবদেহে সংক্রামিত হয় তাকে জুনোটিক ডিজিজ বলা হয়, তাই তো? আর এই জুনোটিক ডিজিজ যত ওরা প্যানিকবাজি করবে, তত এই প্রাণী থেকে, জন্তু জানোয়ার থেকে, প্রকৃতি থেকে আমরা সরে আসতে বাধ্য হব, প্যানিকগ্রস্ত হয়ে, তাই নয় কি? ঠিক এটাই ওরা চায়। তাই এই কারণে ওরা এই গরুর দুধের মাধ্যমে বোভাইন টিউবাকুলোসিস ছড়াচ্ছে, ট্রান্সমিট করছে মানবদেহে, এমন প্যানিকবাজি শুরু করে। ব্যাস, তারপর থেকেই প্যাকেটের দুধ শুরু হয়ে যায়। কি বলা হয়? প্যাস্তুরাইজ মিল্ক। মানে প্যাস্তুরাইজেশন মানে কি? ওই লুই পাস্তুর না ওটাকে আবিষ্কার করেছিলেন, জানো? এর আগে মানুষ কখনো এরম করেনি। ওই যে ব্র্যান্ড নেওয়া, হাইজ্যাক করে নেওয়া, পেটেন্ট নিয়ে নেওয়া, তাই তো? শুনলেই বুঝতে পারবেন প্যাস্তুরাইজেশন ব্যাপারটা আদপে কি। আহামরি কিচ্ছু নয়, ওটা একটা ব্র্যান্ডিং। কীরকম? দুধকে দুটো প্রসেস আছে বিভিন্ন রকম। আমি নর্মাল যে বেশি প্রচলিত যে প্রসেস পাস্তুরাইজেশনের, সেটা বলি কি না, জীবাণু নাশ করতে হবে। দুধের মধ্যে জীবাণু আছে তো, ভাইরাস, ব্যাকটেরিয়া এসব নাকি, এই যে যেমন বার্ড ফ্লুর ভাইরাস পাওয়া যাচ্ছে, এসব আছে তো। তাই ওটাকে কি করতে হবে? জীবাণুকে শেষ করতে হবে, স্যানিটাইজ করতে হবে, মানে পাস্তুরাইজ করতে হবে। পাস্তুরাইজ কথাটার মানেই হলো একেবারে বিশুদ্ধ হবে আর কি। মানে দুধের খাদ্য মূল্য, নিউট্রিয়েন্ট ভ্যালু ঠিকঠাক থাকবে, বরং নাকি বাড়বে, আর জীবাণু মরে যাবে। তাহলে কি করতে হবে? প্রথমে হয় 72 ডিগ্রি, এরকম প্রায় 71 সামথিং আর কি, 72 ডিগ্রি সেন্টিগ্রেডে 15 সেকেন্ড ফোটাতে হবে, অথবা 63 ডিগ্রি সেন্টিগ্রেডে 30 মিনিট ফোটাতে হবে। মানে এটাই হচ্ছে প্যাস্তুরাইজেশন। তারপরে ঠান্ডা করে নিয়ে প্যাকেট বন্দি। তা মশাই, এবার বলুন তো দেখি, যে মানুষ তার আগে এই যে ফোটানো আর কি, একটা হলো ওই, হ্যাঁ এটা ঠিক, বাড়িতে তো উনুন জ্বালিয়ে যখন দুধ গরম করবেন, ওই সেন্টিগ্রেডটা তো আপনি দেখতে পাচ্ছেন না, ওটা তো দেখা যায় না, বা গ্যাসেও আপনি সেন্টিগ্রেডটা দেখতে পাচ্ছেন না, একমাত্র ওই যে কী সব ইন্ডাকশনে সেন্টিগ্রেডটা দেখা যায়। তো এই রকমভাবে ওরা আরও বেশি আধুনিক করতে গিয়ে আমাদের সর্বনাশ করেছে। ওটা কি জরুরি আছে বলুন দেখি? আমাদের দেশের মানুষ বা সমগ্র বিশ্বের মানুষ সবাই তো আর র মিল্ক খেতেন না, কতিপয় খেতেন। সবাই তো আমরা ফুটিয়েই দুধ খেতাম। তাহলে কি সেখানে পাস্তুরাইজেশন হয়ে গেল না? হ্যাঁ, আপনি তো দুধটা ফোটাচ্ছেন, আপনারা জানেন দুধ যখন ফোটে সেটা কত অনায়াসেই 70, 72 বা 100 ডিগ্রি সেন্টিগ্রেডেও চলে যেতে পারে, যায় তো। আপনি যখন বেশিক্ষণ রাখছেন, তাহলে তো ওটা তো সব জীবাণুই নাশ হয়ে গেল। তাহলে প্যাস্তুরাইজেশন কেন করতে হবে? ওই যে ব্র্যান্ডিং। আপনাকে যদি বলা হয় না, আপনি বাড়িতে দুধ ফুটিয়ে খেলেই কোনো ব্যাপার নেই, নিশ্চিন্তে আপনি দুধ খেতে পারেন, জীবাণু মরে গেল, আপনি নিশ্চিন্তে দুধ খেতে পারেন, ফুটিয়ে নিন।
সেটা যদি বলে তাহলে তো গোয়ালার ব্যবসাটা চলতে থাকবে। তাহলে আপনি প্যাকেটের ব্যবসাটা, মানে ওরা কর্পোরেট মিল্কে, যে বড় বড় কর্পোরেট সাধারণ মানুষের কাছ থেকে জীবিকাকে কেড়ে নিয়ে, একটা ভাবুন দেখি, একটা শহরে দুধ সাপ্লাই করতে দিতে গেলে কতগুলো গোয়ালার জীবিকা হতে পারে। আর সেই জীবিকাগুলো হরণ করলে একটা কর্পোরেট, তারাও কিন্তু দুধ নিচ্ছে, দাস বানিয়ে নিচ্ছে, তাই তো কি, তাই নয় কি? তারা কি হ্যাঁ, তাদের অবশ্য ডেয়ারি ফার্ম আছে, সেখানে ওই দুধ দোয়ানোর মেশিন আছে, লোকজন আছে, কিন্তু ওরা মুনাফাবাজির জন্য ভয়টা দেখিয়ে গোয়ালাদের জীবিকাকে ধ্বংস করে, খাটালের জীবিকাকে ধ্বংস করে, গরুর দুধ মোষের দুধ যারা বিক্রি করে বেঁচে আছেন তাদেরকে ধ্বংস করে একতরফা, মানে একচেটিয়া মুনাফা বা মনোপলি বাজারের জন্য এরা করছেন, তাই তো কি? তাহলে আপনি প্যাস্তুরাইজ মিল্ক যেটা করছেন, সেটাও ফোটানো, আর বাড়িতে যে দুধটা আপনি গোয়ালার কাছ থেকে নিচ্ছেন সেটাও তো ফুটিয়েই খাচ্ছেন। তাহলে আবার আলাদা করে ওই গাল ভরা শব্দটা কেন মশাই? ভাববেন না? এবার দেখুন, প্রশ্ন করুন, ডাক্তারবাবুদেরই প্রশ্ন করুন যারা ফার্মা কোম্পানির দালালি করে এবং কর্পোরেটদের দালালি করে, সব রিলেটেড, কিন্তু আসছি কীরকম রিলেটেড। আচ্ছা, এই যে প্যাকেটের দুধ, পাস্তুরাইজ দুধ, সেটা মাদার ডেয়ারি হোক অথবা মেট্রো ডেয়ারি হোক বা আমুলি হোক, এই দুধগুলো বাজার থেকে কিনে কাঁচা খাবো না গরম করে খাবো? উত্তর দেখবেন গরম করার পায়, গরম করে নিলেই ভালো হয়। আরে মুশকিল, আপনারা তো ইতিমধ্যেই জীবাণু নাশ করে ফেলেছেন, একবার তো গরম করেই ফেলেছেন, তাহলে আবার কেন করবো আমরা? ডবল গরম করব কেন? আপনাদের গ্যাসের দামটা আবার দেবো কেন? আপনারা তো গরম করেই, মানে প্যাস্তুরাইজ করেই দিয়েছেন। কি খেলাটা বুঝতে পারছেন? বুঝতে পারছেন না তো? তাই দেখবেন প্যাকেটের দুধ কেনার পরে আমরা সবাই সেই গরম করেই খাচ্ছি। তাহলে গরুর দুধ গরম করে খেলে কি সমস্যা ছিল? গোয়ালার জীবিকাটা অক্ষুণ্ণ থাকতো। মুরগি বানাচ্ছে না, আপনি কি দেখতে গেছেন ওরা গরম করছে? হ্যাঁ, 63 ডিগ্রি সেন্টিগ্রেডে 30 মিনিট, আবার 72 ডিগ্রি সেন্টিগ্রেডে 15 সেকেন্ড। আহা হা হা হা, দেখে এসছেন? যান দেখে, একটা লাইভ ভিডিও করে ছাড়ুন, আগ্রহী 15 সেকেন্ড থাকবে একেবারে 72 ডিগ্রি সেন্টিগ্রেড। বাহ, বেশ ভালো, নিশ্চয়ই করে তারা, জনগণকে তারা ভালোবাসে তো তাই করে। যদি না করে যদি ওই কাঁচা দুধটাই আপনাকে প্যাকেটের মধ্যে দেয়, আপনি কি ধরতে পারবেন না? যাই হোক, আমরা জানি যে তারা এটা করবেন না। সরকারের রেগুলেটিং ব্যাপার আছে, তো নিয়মকানুন আছে, আইন আছে, তারা সবাই আইন মেনে জনগণের স্বাস্থ্য রক্ষার্থে ব্রতী হয়েছেন। তাই আমি ওটা মজা করেই বললাম, ধরে রাখুন। বেশ, এটা গেল প্যাস্তুরাইজেশনের গল্প। আপনি ফুটিয়ে খাচ্ছেন, ওটা কিনলেও ফুটিয়ে খাবেন, গোয়ালার কাছ থেকে কিনলেও ফুটিয়ে খাবেন। অর্থাৎ যে জীবাণুর ভয়, আমি আসছি কোন জীবাণু, কী জীবাণু, আদৌ কতটা ভয়ের গল্প, কেন, সেগুলো আসবো পরে। আপাতত এই অংশটা বলে নিই। তো আপনি তো ফুটিয়েই খাচ্ছেন এবং সেটা আরামসে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি বা ওরকম হয়ে যাচ্ছে, তাহলে কোনো চিন্তা নেই। তাহলে আপনি প্যাকেটের দুধ খেয়ে কেন আপনি নিজেকে, আর কি বলবো বলুন, যদি পাওয়া যায় গোয়ালার দুধ, যদি সেরকম হয় অবশ্যই, হ্যাঁ, আপনি জল মেশায় অমুক তমুক অনেক রকম কাহিনী আছে, তো সেগুলো তো আছেই, তবু জল মেশানো দুধ খাওয়াও ভালো। কেন, মানে ফর্টিফাইড মিল্কের চাইতে। আসছি এক করে, শুনলে শিউরে উঠবেন। এত রোগ বাড়ছে কেন চারদিকে? এখন তো করোনাগত লীলায় আরও বাড়ছে, কিন্তু আগে থেকেও কি মানুষের রোগের কমতি ছিল? হ্যাঁ, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, কিডনি ফেলিওর, ক্যান্সার অনেক বেড়েছে, আগামীতে আরও বাড়বে। 2030-এর মধ্যে সেটা পিক ফর্ম নেবে, কিন্তু তার আগে ডায়াবেটিস থেকে শুরু করে অর্গান ড্যামেজ থেকে এইসব রোগ, অস্টিওপিরোসিস থেকে এগুলো ছিল না, কিডনি স্টোন ছিল না, বাড়ছিল না। কেন বাড়ছিল? আসছি, এবারে আসি। প্রথমে দেখুন, গরুর দুধ কিন্তু বাছুর খায়, তাই তো? বাছুর কি ফুটিয়ে খায়? না, খায় না।
মানুষও দেখবেন শিশুরা, মানব শিশুরা, সদ্যজাত শিশু, তারাও কিন্তু মায়ের দুধ কাঁচায় খায়, ফুটিয়ে খায়? খায় না। দেখুন আবার আপনাদের যদি মিডিয়া প্যানিকবাজি করতে থাকে, আমি জানি, আমি আমার দৃঢ় বিশ্বাস আছে এখনও তথাকথিত ডিগ্রিধারী শিক্ষিতরা তারা কিন্তু আতঙ্কিত হবেন, এবং আমি জানি আগামীতে ওই যে বায়োমিল্ক ওরা যে করছে আর কি, বিল গেটসের বায়োমিল্ক বা ল্যাব মিল্ক, সেটা এই প্যানিক দিয়ে ওরা করাবে। ইতিমধ্যেই কিছু খবর আমি দেখে নিয়েছি যে মায়ের দুধের মাধ্যমে নাকি ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাইরাস, ব্যাকটেরিয়া শিশুদের শরীরে ঢুকছে। আগে হ্যাঁ, প্রস্তুত থাকুন। তখন তারপরে ওরা এই শিশুদেরকে বাঁচানোর জন্য ল্যাব মিল্ক বা বায়োমিল্ক বাজারে ছাড়বে। তো যাই হোক, তো তার আগে যদি আপনাদের আবার বলা হয় মা দুধ, আপনার মাতৃস্তন্য আগে মানে কোনো পাত্রে ঢালুন, প্রেস করে করে ঢালুন, ঢেলে গরম করুন, গরম করে তারপরে শিশুকে খাওয়ান। আপনারা মনে হয় তাই করবেন, সবাই না হলেও অনেকেই মনে হয় তাই করবেন। হায় বিজ্ঞান, হায় চেতনা। তো যাই হোক, তো এবারে আমরা দেখে নিই র মিল্কের উপকারিতা। তাই তো আমরা যারা ছোটোবেলায় মায়ের দুধ পান করি তারা র মিল্ক খাই, বাছুর, ছাগল এরাও র মিল্ক খায়, তাই তো? বেশ, র মিল্কের মধ্যে ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড থেকে শুরু করে, মিনারেলস থেকে শুরু করে, ভিটামিন থেকে শুরু করে এগুলো অনেক বেশি, এবং অ্যান্টি মাইক্রোবায়াল অর্থাৎ মাইক্রোবকে হত্যা করতে পারে এমন এলিমেন্টসও থাকে দুধে, অত্যন্ত উপকারী। হ্যাঁ, র মিল্কের কিন্তু প্রোপোনেন্ট যারা, তারা এটা বলছেন, এবং এটা খেলে স্কিন ভালো থাকে, ডাইজেস্টিভ সিস্টেম ভালো হয়, আরও অনেক বহুমুখী উপকারিতা আছে র মিল্কের। তবে হ্যাঁ, যারা কখনো খাননি তারা প্রথমেই 2-3 গ্লাস খেয়ে নিলে ওই যে শরীর তো তৈরি হয়নি, তাদের কিন্তু সমস্যা হবে। তাই আমি আপনাদেরকে বলবো, যদি এই র মিল্কে আপনারা মেডিসিন হিসেবে ব্যবহার করতে চান, প্যাকেটের নয়, কিন্তু প্যাকেটের নয়, গরুর বা ছাগলের বা মহিষের দুধ যেটা আপনি গোয়ালার কাছ থেকে সংগ্রহ করছেন বা খাটাল থেকে সংগ্রহ করছেন, সে একটু জল মেশানো থাক, কেমিক্যাল তো নেই, অসুবিধে নেই, সেই দুধ যদি আপনারা মেডিসিনাল ভ্যালু হিসেবে পান করতে চান, শুরু করতে চান, প্রতিদিন বা একদিন অন্তর 1 কাপের 4 ভাগের এক ভাগ দিয়ে শুরু করুন। পুরো কাপ খাবেন না, 1 কাপের 4 ভাগের 1 ভাগ দিয়ে শুরু করুন। দেখুন আপনার শরীর নিতে পারছে কি না। নিতে পারবে, কারণ আমি কোয়ান্টিটিটা কম বলছি। এইভাবে করতে করতে দেখবেন 6 মাস পরে আপনি আরামসে 1 গ্লাস কাঁচা দুধ খেয়ে নিতে পারবেন। আমি যেমন আরামসে 1 গ্লাস কাঁচা দুধ, 2 গ্লাস কাঁচা দুধ পান করতে পারি। আমি পারি বলে আপনারা পারবেন এমনটা নয়, আমি শরীরকে সেভাবে তৈরি করেছি, বা ছোটোবেলায় এরকম প্রচুর কাঁচা দুধে আমি খেয়েছি, যদিও বাড়ির লোকজন সবসময় জেনেছে তা নয়, লুকিয়ে চুরিয়েই খেয়েছি। তো তখন তো জানতাম না কাঁচা দুধের এত পুষ্টিমূল্য, তো জানতাম না, তো না অজান্তেই অনেক উপকার, শরীরের প্রতি উপকার করে ফেলেছি, কি আর করা যাবে, তাই নয় কি? তো তাই এটা শুরু করতে পারেন, ওই যে প্যাকেটের নয়, কিন্তু প্যাকেটের নয়, গোয়ালার দুধ যদি পান 1 কাপের 4 ভাগের 1 ভাগ দিয়ে শুরু করুন। ফিল করতে পারবেন আপনার স্বাস্থ্য বা শরীর, একদিনে তো নয়, ইট উইল টেক সাম টাইম। তো ওই যে বললাম, তো এটাই বেস্ট, কাঁচা দুধ। যারা হজম করতে পারবেন খাবেন, কিন্তু ওই যে শরীর অভ্যস্ত নয় বলেই যারা পারবেন না, আমি তো কাঁচা দুধই, যারা পারবেন না তাদের জন্য বলেছি, হ্যাঁ, তাদের জন্য বলেছি। প্রথমেই হলে শরীর তো তৈরি নেই, ওই জন্য অল্প অল্প খাওয়া করে শুরু করুন। আর ভাবুন, বাছুর খেয়ে হজম করে ফেলছে গরুর দুধ, তার সমস্যা হচ্ছে না,
হ্যাঁ, আপনি ভাবতে পারেন যে আপনার সমস্যা হবে, কেন হবে? ওই যে বাছুর তো প্রকৃতির সঙ্গে আছে, সে তো ফার্মা কোম্পানির শিকার হয়নি। তো আমরা যারা সভ্য ভদ্রলোক তারা তো, তাদের শরীর তো আর বাছুরের মতো প্রাকৃতিক নয়, ইমিউন রেসপন্সও তেমন নয়। তাই আমাদেরকে শুরুতেই ঢকঢক ঢকঢক করে কাঁচা দুধ, র মিল্ক না খাওয়াই ভালো। একটু একটু করে শরীরটাকে সইয়ে নিন। 6 মাস 1 বছর লাগবে সইয়ে নিতে, কারো আরও কম সময় লাগবে, কারো হয়তো 2 মাস সময় লাগবে। তারপরে দেদার সে কাঁচা দুধ খান এবং সুস্থ থাকুন। আগে হ্যাঁ, কিন্তু ওই যে এইসব কোম্পানি তার মন খারাপ করবে, ডাক্তাররা মন খারাপ করবে, ওরা তো আশা রাখে আপনার প্রতি না। আপনি যদি ইউজলেস ইটার্স হন, সব প্রকৃতি থেকেই সব খাবার সংগ্রহ করেন, ওদের বিলিয়নিয়ার হওয়ার সুযোগ যদি না করে দেন, ওদের ভাল লাগে বলুন দেখি? ওরা কত দিন রাত খেটে খুঁটে বিলিয়নিয়ার হওয়ার স্বপ্ন দেখে। আমাদের মধ্যেও তো অনেকে মাস্টারমশাই শিক্ষক গ্রুপে দেখি বিলিয়নিয়ারদের নিয়ে, তারা কত লড়াই করে বিলিয়নিয়ার হয়েছে। ওই যে কি ভদ্রলোক, কেএফসি, ওই যে মুরগি ভাজা খাওয়ায় আর কি, সেই লোকটি নাকি কি লড়াই টড়াই করে বিশাল বড়ে স্ট্রাগল করে নাকি সে পরীক্ষায় ফেল করেছিল, গ্র্যাজুয়েট হয়নি। তো যাই হোক, তারা কত উন্নতি করেছে, বিলিয়নিয়ার হয়েছে। কিন্তু তারা বলেন না যে বিলিয়নিয়ার হতে গেলে খাটাখাটনি তো করতেই হয়, কোনো সন্দেহ নেই, পরিশ্রম তো করতেই হয়। কিন্তু আরেকটা কি করতে হয় বলুন দেখি, যেটা না করলে আপনি বিলিয়নিয়ার হতে পারবেনই না? শোষণ করতে হয়, এক্সপ্লয়েট করতে হয়। প্রকৃতির যে সিস্টেম আমাদেরকে দিয়েছে, আমরা যদি সেইভাবে দেখি প্রাকৃতিক সম্পদের, তাহলে প্রাকৃতিকভাবে চললে, প্রকৃতির অনুশাসন মেনে চললে কেউ বিলিয়নিয়ার হতে পারে না এ বিশ্বে। খেয়ে পড়ে বাঁচতে পারে বা সম্পন্ন হতে পারে, কিন্তু বিলিয়নিয়ার হতে পারে না। আর এই কারণেই দেখবেন, যদি বিলিয়নিয়ার হওয়াটা স্বাভাবিক হতো, তাহলে বিলিয়নিয়ার বাড়লে মানুষের দারিদ্র্য বাড়ত না, না খেতে পাওয়া মানুষের সংখ্যা বাড়ত না। পৃথিবীতে যত বিলিয়নিয়ার বেড়েছে, যত ধনী ব্যক্তি ধনকুবের বেড়েছে, তার পিছু, ধনকুবের পিছু লক্ষ লক্ষ মানুষের দারিদ্র্য বেড়েছে, তাই নয় কি? লকডাউন পিরিয়ডে দেখে নিয়েছেন কত মানুষ দরিদ্র হয়ে গেছে, কত মানুষ জীবিকা হারিয়েছে, আর 40 জন নতুন বিলিয়নিয়ারের সৃষ্টি হয়েছে। এটাই হচ্ছে প্রাকৃতিক ব্যাপার, প্রকৃতির শিক্ষা। এখানে শোষণ করতে হয়, লুণ্ঠন করতে হয়। সবাই তো তরবারির মতো, সুলতান মাহমুদের মতো তেড়ে মেড়ে এসে শোষণ, হত্যা, লুণ্ঠন করে না। লুণ্ঠনের ভদ্রলোকরা অন্যভাবে লুণ্ঠন করে। হ্যাঁ, এই যে করোনা ঢুকিয়ে দিয়েছে, মানে ভ্যাকসিন ঢুকিয়ে দিয়ে এখন এই যে ওষুধ, ট্রিটমেন্ট, ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক, ভেন্টিলেটর, তাই তো? তো এসবের মাধ্যমে কত কামাচ্ছে বলুন দেখি? ওষুধ কত কামাচ্ছে? এটা লুণ্ঠন নয়, এটা হলো সভ্য লোকের লুণ্ঠন, প্লান্ডার অফ সিভিলাইজেশন। এটা চোখে দেখা যায় না, অদৃশ্য। হত্যা অনেক রকমের হয়, এ নিয়ে আমার লেখা রয়েছে অমৃতস্বপত্র 2য় খণ্ডে, কত রকমের হত্যা হয়, তাই নয় কি? যে হত্যা আমরা রক্তপাত দেখতে পাই, সে হত্যা আমাদের দেখলে বিবমিশা জন্মায়, আমরা মুখ শিউরে উঠি, কেঁপে উঠি। কিন্তু বিনা রক্তপাতে যখন ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক সৃষ্টি করে ডিপপুলেশন করা হয়, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয় বা অসুস্থ করে দেওয়া হয়, পঙ্গু করে দেওয়া হয়, তখন আমরা বুঝতে পারি না, ধরতেও পারি না কেন মরছি, তাই তো? সভ্যতা। বা একটা বোতাম টিপিয়ে যখন একসঙ্গে কয়েক লক্ষ মানুষকে হত্যা করা হয়, হিরোশিমা নাগাসাকির মতো, সেটাও তো সভ্যতা, তাই নয় কি? কিন্তু ওই যে কাউকে যদি ছুরি দিয়ে হত্যা করে, দেখবেন দৃশ্যমান রক্ত, লোকটা ছটপট করতে করতে পড়ে গেল। কি নৃশংস খুনি, হত্যাকারী! ঠিক, হত্যাকারী অবশ্যই, ছুরি দিয়ে রক্ত বেরোচ্ছে, একটা লোক মারা গেল, হত্যাকারী বলবোই আমি, তাকে আপনিও বলবেন। কিন্তু হোয়াইট কলার ক্রাইম, মানে কিলার্স, যারা ব্লেজার পরে থাকে, 5 স্টার লাইভ লিড করে, চার্টার্ড প্লেনে যাতায়াত করে, দ্বীপ কিনে বাঁচে,
নিজেরা প্রাকৃতিকভাবে বেঁচে থাকে, রাসায়নিক বর্জিত জীবনযাপন করে। তো সেই রকম মানুষ যদি হত্যা করে, আপনি তাদের কি বলবেন? বিলিয়নিয়ার বলবেন, তাদের নিয়ে লিখবেন, পোস্ট দেবেন, গুণগান করবেন, তাই তো? দেবজিৎ চক্রবর্তী, এগুলো আপনি কি আমার লাইভ শুনছেন না, নাকি আপনি মানে মন্তব্য করে তথ্য, এটা তো আমরা জানি কি ধ্বংস হয় না হয়। তো প্রশ্ন হচ্ছে, যারা আমাদের সভ্যভদ্র লোক মানুষ, যারা কোনোদিনই কাঁচা দুধ খাননি, তারা যদি সরাসরি 1 গ্লাস 2 গ্লাস কাঁচা দুধ খান, তাদের সমস্যা হবে না? হবে তো। এই জন্যই আমি অল্প অল্প করে বললাম, যারা মেডিসিনাল ভ্যালুটা নিতে চাইবেন, অভ্যস্ত হওয়ার জন্য বললাম ধীরে ধীরে। কারণ কাঁচা দুধ অ্যাসমা ক্ষেত্রে খুব ভালো, অ্যালার্জির ক্ষেত্রে ভালো, এবং যাদের ল্যাকটোজের প্রতি একটা ওই যে রেজিস্ট্যান্স বলুন, যাই হোক বলুন, যেটা রয়েছে, সমস্যা হয় আর কি, তাদের ক্ষেত্রে কাঁচা দুধ ভালো, অত্যন্ত ভালো। এবং অটো ইমিউন ডিজিজের ক্ষেত্রে, যেমন ডায়াবেটিস, একটা টাইপের ডায়াবেটিস, সেটাও কিন্তু অটো ইমিউন ডিজিজের মধ্যেই পড়ে, সেটাও কিন্তু, তার পক্ষেও কিন্তু কাঁচা দুধ ভালো। কিন্তু ওই যে অভ্যেস না থাকলে অল্প করে শুরু করুন, 1 কাপের 4 ভাগের 1 ভাগ দিয়ে শুরু করুন। আর অভ্যেস থাকলে নিজেই বুঝতে পারবেন যে 2-1 দিন খাওয়ার পরে বদহজম হচ্ছে কি না, তাই তো? এবারে আসি, প্যাস্তুরাইজ মিল্কের গল্পটা শুনলেন, কিভাবে বোভাইন টিউবারকুলোসিসের প্যানিক ছড়িয়ে এটা করা হয়। প্রথমে আমেরিকা, তারপরে ইউরোপ, আস্তে আস্তে একই সঙ্গে আমাদের দেশেও 1980-র দশক থেকেই কিন্তু এই প্যাকেটের মিল্ক বা প্যাস্তুরাইজ মিল্ক, লুই প্যাস্তুরের নামে প্যাস্তুরাইজেশন, এটা শুরু হয়। বেশ, প্যাস্তুরাইজেশন ভালো কথা। কিন্তু আরও একটা বিপদ শুরু হয়, যেটা অত্যন্ত বিপজ্জনক এবং ভয়ঙ্কর, যেটা আমি এখন বলবো, যা হচ্ছে ফর্টিফাইড মিল্কের বিপদ। আগে হ্যাঁ, দুধকে আরও বেশি পুষ্টিকর করবার জন্য ভিটামিন এ এবং ভিটামিন ডি যোগ করা হয় দুধের সঙ্গে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিটি দুধের ব্র্যান্ড করেছিল 1980 ওই সময় থেকে। আমাদের দেশে মাদার ডেয়ারি ভিটামিন এ এবং ভিটামিন ডি ফর্টিফাইড মিল্ক বিক্রি করে প্যাকেটে। যতদূর জানি একমাত্র আমুল আমাদের দেশে এই ফর্টিফাই মানে কি শক্তিশালী করা, আরও পুষ্টিকর করা, এই সেন্সে এই ফর্টিফাইড রাইস নিয়েও আমার দেখবেন, ফর্টিফাইড খাদ্য, ফর্টিফাইড রাইস নিয়ে ইউটিউবে আমার গুরুত্বপূর্ণ ভিডিও আছে, যারা নতুন তারা অবশ্যই শুনবেন। তো ফর্টিফাই করতে গিয়ে শুনতে ভালো হয়, যে আমাদের কাছে মনে হয়, সাধারণ লোক ভাবে খুব ভালো হয় কি না, আরও পুষ্টি। যেমন অনেকে মনে করেন যত ওষুধ খাবেন তত ভালো থাকবেন, তাই একটুখানি সামান্য একটু মাথা বনবন করছে, গায়ে একটু শরীর একটু দুর্বল লাগছে, সেটা লাগেই আমাদের কখনো কখনো, আবার শরীর নিজেই রিকভার করে নেয়। তো ডাক্তারবাবুর কাছে আপনি চলে গেলেন, চলে গিয়ে বললেন, ডাক্তারবাবু আচ্ছা, দেখুন ডাক্তারবাবু ধরুন ভালো মানুষ, সে আপনার দেখে টেকে চেক করে, নাড়ি ফাড়ি দেখে, স্টেটোফেতো দিয়ে দেখে বল, না আপনার কোনো সমস্যা নেই, আপনি ঠিক আছেন। এবার আপনার যদি একটু বেশি সভ্য হয়ে থাকেন, অতিরিক্ত সভ্য হয়ে থাকেন, অতিরিক্ত আধুনিক হয়ে থাকেন, আপনার মনে হবে দূরে কেমন ডাক্তার, ওষুধ দিল না, মনটা কেমন যেন লাগবে আপনার। তো ডাক্তারবাবুকে বলল, তবু ওষুধ ডাক্তারবাবু বললেন, না কোনো দরকার নেই, মানে উনি সেরকম ডাক্তার নন, এরকম তো কেউ আছেন এখনও নন। এবার আপনি কি বলবেন? আপনি অতি আধুনিক, একটা টনিক লিখে দেন না অন্তত। টনিক কি করে? ওই যে বলে টনিক নাকি শক্তি বা বৃদ্ধি করে শরীরের, বোগাস। আপনার শক্তি খাদ্য থেকেই হয়, যা খাদ্য গ্রহণ করছেন, তাই তো? এইবার দেখুন বিপদটা চলে আসছে এই কারণে, এরকম মানুষ যারা মনে করে যে যত পুষ্টি যোগানো যাবে তত ভালো হবে আমার স্বাস্থ্য। তো ভিটামিন এ বলুন আর ভিটামিন ডি বলুন, আমরা তো সব শাকসবজি থেকেই, খাবার দাবার থেকেই পাই, তাই তো? যদি আমরা একটু সচেতন হই, ফুড ইজ দ্য অনলি মেডিসিন, এটা মডার্ন মেডিসিনের জনক, আদি জনক হিপোক্রেটিস বহুবার বলে গেছেন,
এটা তার মন্ত্রোচ্চারণের মতো। পরবর্তী বইতে আমি এই কেটিসের বিষয়ে তুলে এনেছি সবিস্তারে, প্রসঙ্গক্রমে অবশ্যই। লেট ফুড বি দ্য অনলি মেডিসিন, খাদ্যই আপনার একমাত্র ঔষধ হোক। তো তার মধ্য দিয়ে আমরা কিন্তু পুষ্টি পাই। এইবার আপনাকে বলা হলো, আপনি দেখলেন যে একটা দুধের ব্র্যান্ড, যেমন এই যে আমি লিঙ্ক দিয়ে দেব, দুধের ব্র্যান্ড, তারা কি ভিটামিন এ এবং ডি দুটোই দিচ্ছে, আবার ফর্টিফাই করছে, মেশাচ্ছে, আর্টিফিশিয়াল, বুঝতেই পাচ্ছেন। আপনি প্রাকৃতিক খাদ্য থেকে যে ভিটামিনটা পাচ্ছেন সেটা ন্যাচারাল ভিটামিন বা ভাইটামিন, আর যেটা ওরা দিক করছে এটা আর্টিফিশিয়াল ভাইটামিন। তো আমুল বলে যে সংস্থাটা আছে, আমি যতদূর জানি একমাত্র আমুলই কিন্তু এই ফর্টিফিকেশনে আপত্তি জানিয়েছে। তারা কিন্তু তাদের প্যাকেটের দুধ এখনও পর্যন্ত ফর্টিফাইড নয়। আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন। নাহলে আবার অনেকে তো আছে আমাকে ভাবে যে আমি বোধহয় হয়তো কোনো দুধ কোম্পানির আবার এজেন্সি নিলাম কিনা রে বাবা। তো যাই হোক, তরফদারি করছে কিনা তো আপনি দেখে নেবেন, আপনারও সার্চ করে নেবেন। আমি আমার যেটা তথ্য আমার কাছে আছে আমি দিয়ে দেব। তো এবার ধরুন যে ব্যক্তি বা আপনি ভিটামিন এ এবং ভিটামিন ডি প্রকৃতি থেকেই আপনি খাদ্যের মাধ্যমেই নিচ্ছেন। এবার আপনি ওই পার্টিকুলার ব্র্যান্ডের দুধটিও খাচ্ছেন, ধরুন মাদার ডেয়ারি এক্ষেত্রে বা অন্য যে কোনো দুধ যেখানে এ এবং ডি ফর্টিফিকেশন আছে। এবার কি হবে, আপনি যদি দীর্ঘদিন ধরে খান এবং নিয়মিত খান, দুধটা তো মানুষ নিয়মিতই খায়, এমন তো নয় যে 9 মাস 6 মাসে খায়, এরকম নয়। আমি যেমন 9 মাস 6 মাসে খাই, আমি মানে শহরে পাই না তো কি, খাই গ্রামে গেলে যে সবসময় পাই তাও নয়, খোঁজ খবর করি, পেলে খাই। তো এইবার ধরুন শাকসবজি খাবার দাবার থেকেই আপনি ভিটামিন এ এবং ডি পাচ্ছেন। এবার কোনো কোম্পানির দুধে আপনি ভাবছেন যে বাহ ফর্টিফিকেশন আছে, ভিটামিন এ আছে, ডি আছে, তাহলে ওটা খেলে আরও ভালো হয় পান করলে। এবার কি হলো, আপনি প্রকৃতির জাত ভাইটামিনও নিচ্ছেন খাদ্যদ্রব্যের মাধ্যমে, আবার দুধ থেকেও নিচ্ছেন যেটা আর্টিফিশিয়াল ভাইটামিন, তাই তো, যেটা ওরা অ্যাড করছে অ্যাডিটিভ হিসেবে। তো এইটা কি হবে, হতে হতে আপনার শরীরে ভিটামিন এটা বেড়ে যাবে। ভিটামিন এ বেড়ে গেলে কি হয়, ভিটামিন ডি বেড়ে গেলে কি হয় শরীরে, আসুন আমি লিঙ্ক দিয়ে দেবো আপনাদের, একটুখানি লম্বা তালিকা তো, তাই আমি একটু নোট করে রেখেছি। অনেক শিক্ষিত মানুষ আমার ভিডিও এখন দেখেন, তো তাদের জন্য আমি নোট করে রেখেছি। তো আমি একটু পড়ে শোনাবো যে ভিটামিন এ যখন মানে বাড়াবাড়ি হচ্ছে, যেটা দুধে থাকছে ভিটামিন এ, তো সেক্ষেত্রে কী কী রোগ হচ্ছে, মানে আপনি প্রকৃতি থেকেও ভিটামিন যেহেতু পাচ্ছেন খাবার দাবার শাকসবজি থেকে, আবার দুধেও নিচ্ছেন, বাড়তি হয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে? Prolonged and excessive vitamin A intake can result in significant organ damage. আপনার অর্গান ড্যামেজ হতে পারে অতিরিক্ত ভিটামিন এ সেবন করার কারণে। আর কি হতে পারে অর্গান ড্যামেজের মধ্যে, কি কি হতে পারে? লিভার ড্যামেজ হতে পারে, বোনস মানে হাড়ের ক্ষতি হতে পারে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ক্ষতি হতে পারে এবং ত্বকের ক্ষতি হতে পারে। শুধু তাই নয়, লিভার ফাইব্রোসিস বা লিভার সিরোসিসও হতে পারে। তাহলে আপনি যে দুধটা খাচ্ছেন ফর্টিফাইড মিল্ক, একদিন দুদিন তো খাচ্ছেন না, দীর্ঘকাল ধরে খাচ্ছেন। অনেকের তো আবার একটি ব্র্যান্ডেই অভ্যেস হয়ে গেছে। দেখে নিন, জেনে নিন সেই ব্র্যান্ডটা। আমি একটা ব্র্যান্ডের কথা বললাম, সমস্ত ব্র্যান্ডই আমাদের দেশে ফর্টিফাইড, আমুল ছাড়া আমি যতদূর জানি। তো আমি লিঙ্ক দিয়ে দেব। তাহলে আপনি কি খাচ্ছেন, কি বিষ খাচ্ছেন, তাই তো। এবার আসছি, এটা ভিটামিন এ বেড়ে গেলে কি হয়, মানে অতিরিক্ত, বললাম না সব কিছু ভাইটাল যে আমাদের দরকার সেটা মাপ আছে। সেটা কমে গেলেও শরীর অসুস্থ হয়, বেড়ে গেলেও, অতিরিক্ত হলেও, ওভারডোজ হয়ে গেলেও মারাত্মক ক্ষতি হয়। তাহলে লিভার সিরোসিস, লিভার ফিব্রোসিস, তারপরে তোমার অর্গান ড্যামেজ, আর কি কি চাই বলো, তাই তো। এটা হলো ভিটামিন এ। এবার আসছি ভিটামিন ডি। ভিটামিন ডি এর ক্ষেত্রে কী কী হচ্ছে?
মানে অতিরিক্ত মাত্রায় যদি আপনার শরীরে ভিটামিন ডি প্রবেশ করে তাহলে কি হয়? ডিহাইড্রেশন সমস্যা, খিদে কমে যায়, ডিক্রিজ অ্যাপেটাইট, কিডনি স্টোন, কিডনিতে পাথর হতে পারে, মাসেল উইকনেস, পেশির দুর্বলতা, ভমিটিং, বমি, কনস্টিপেশন, বুঝতেই পারছেন, মলের অবস্থা, কষা সমস্যা, তাই তো? কনস্টিপেশন, আর কি? ঘন ঘন পেচ্ছাপ পাওয়া, হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ, কি মিলে যাচ্ছে তো? হাই প্রেশার কেন বাড়ছে মানুষের? ভিটামিন ডি অত্যধিক সেবন করার জন্য। এটা ভিটামিন ডির মধ্যে আছে। হাই ব্লাড প্রেশার, থার্স্ট, ঘন ঘন চেষ্টা পাওয়া, বোন পেন, হাড়ের ব্যথা, ফেটিগ, ক্লান্তি, ডিজিনেস, মাথা ঘোরা, ফেটিগ অ্যান্ড কনফিউশন বললাম, আর কি? ইরেগুলার হার্টবিট, আর কি? অস্টিওপোরোসিস, এবং অতিরিক্ত ক্যালসিয়াম বেড়ে গেলে শরীরে, এতে ক্যালসিয়াম বাড়িয়ে দেয় ভিটামিন ডি অত্যধিক হলে, তার সংক্রান্ত নানাবিধ সমস্যা। তাহলে কি বুঝলেন? আমাদেরকে আধুনিক করতে গিয়ে, সভ্য করতে গিয়ে ওরা যখন খাবার দাবারকে ফর্টিফাইড করা শুরু করলো, দুধের উদাহরণটা এখানে দিলাম, ফর্টিফাইড রাইসের বিপদ নিয়ে আমার ভিন্ন একটি ভিডিও ইউটিউবে আছে, বর্তমান চ্যানেলেই আছে, অবশ্যই শুনবেন। তাহলে আমরা কাদের হাতে নিজেদের জীবনকে সমর্পণ করেছে, তাই তো? তাহলে খেলাটা দেখুন। যে জায়নিক শক্তি ইনভেস্ট করছে মেডিসিনে, কর্পোরেটে, ভ্যাকসিনে, তারাই ইনভেস্ট করছে এই ফর্টিফাইড ফুড, প্যাকেজড মিল্ক, ফর্টিফাইড মিল্ক, ল্যাব মিল্ক, যখন যেটা, এগুলোতে। তো এবার দেখুন কি সুন্দর, তারাই ইনভেস্ট করছে ইন্স্যুরেন্সে, হেলথ ইন্স্যুরেন্স, তারাই ইনভেস্ট করছে, তারাই তো চালাচ্ছে, ব্যাংকিং তো তাদেরই। এবার কি সুন্দর খেলা দেখুন। আপনি যদি প্রকৃতি থেকে নেওয়া, মানে গরুর দুধ, ছাগলের দুধ খেতেন, আগে আমাদের বাবা কাকারা তো তাই খেত, আমরা খেতাম। আমরা কি মরে গেছিলাম? নাকি আমাদের বোভাইন টিউবারকিউলোসিস হয়েছিল? তখন মানুষ অনেক বেশি সুস্থ ছিল, আমরা তো ওই দুধই খেয়েছি, তাই তো? পাস্তুরাইজেশনের দরকার পড়েনি তো। ফর্টিফাইড মিল্কের গল্প তো এলো 1984 সাল থেকে আমাদের দেশে, ওই যে মাদার ডেয়ারি শুরু করলো, তারপরে বাকিরাও করছে। তাহলে তখন কি আমরা অসুস্থ ছিলাম? সুস্থই ছিলাম, কিন্তু ওরা তো মুশকিল। আমরা সুস্থ থাকলে তো ওদের ব্যবসা হয় না। এখন দুপা অন্তর অন্তর ওষুধের দোকান, নার্সিংহোম, সুপার স্পেশালিটি হসপিটাল, লিপিড প্রোফাইল টেস্ট চেক করছেন মানুষ, কিছু হলেই টেস্ট। এগুলো কি আগে দরকার পড়তো না। আমি তো জীবনে কোনো দিন কোনো টেস্ট করলাম না, মানে একবার অবশ্য করেছিলাম আমার এক শুভাকাঙ্ক্ষী অভিভাবকের পাল্লায় পড়ে। তো সেটা এক কাহিনী, এটা বোধহয় লাইভে আমি বলেছি যে তখন আমার বয়স কত হবে, তখনও আমি ওই 45 থেকে বছর 10 আগে এরকম সময় ধরুন। তো আমার এক অভিভাবক, তিনি আমাকে, মানে ছাত্রের অভিভাবক, তিনি মাঝে মাঝে দেখা করতে আসতেন এবং তার ছেলেকে আমি পড়াতাম, ভালোবাসতেন আমাকে। তো যখন আমি বললাম যে আমি তো কোথায় আমি কোনো দিন কোনো টেস্ট ফেস্ট করি না, কোনো দিন প্রেশার সুগার কিছু মাপিটাপিনি জীবনে, অবাক হয়ে গেলেন। তাই নাকি? চলুন, আপনার তো 40 পেরিয়ে গেছে, তো আপনাকে তো করতে হবে এটা বলে, ওনার পরিচিত একজনের কাছেই বাড়ি, তো ওনার মানে পাশেই, মানে বাড়ির সঙ্গে লাগানো ফার্মেসি, তো সেখানে গিয়ে আমার প্রেশার চেক করে তো ওনার দেখলাম আমি তো নির্বিকারভাবে দাঁড়িয়ে রয়েছি, মানে আমার কোনো ইচ্ছে নেই এখন, ওই যে মানে কী বলবো বলুন, শুভাকাঙ্ক্ষী তো
তো যাই হোক, তো উনি কানে কানে কী মানে ওদের মধ্যে কী কথা হলো আমি অতটা গুরুত্বও দিইনি। তো উনি আবার বললেন, না এখানে ভুল আছে, চলুন আরেক জায়গায় নিয়ে যাই। বলে আরেকটা দোকানে আরেকটা ফার্মেসিতে নিয়ে গেলেন, এবং সেখানেও কী সব কথাবার্তা হলো, কি বললো, সেখানে বললো না এখানেও বোধহয় ঠিক নেই মেশিন, আরেক জায়গায় নিয়ে গেলেন। তো সেখানে গিয়ে এবার কী কবার যান, সেখানে গিয়েও একই রিডিং এলো। তো তখন বললো কি, আমি বললাম কী ব্যাপার মশাই, আপনি 3 জায়গায় আমাকে নিয়ে যাচ্ছেন কেন, কী ব্যাপার মানে? না আসলে আমার বিশ্বাস হয়নি যে আপনার তো 43-44 হয়ে গেল, তো আপনার এখনও 80-120 কী করে হয় প্রেশার, আমার সন্দেহ হচ্ছিল। তো ওই জন্যই আমি বারবার চেক করাচ্ছিলাম যে মেশিন খারাপ আছে কিনা বা কিছু আছে কিনা, এই আর কি। তো এই হলো গল্পটা। আমার প্রেশার চেক ওটাই প্রথম এবং ওটাই শেষ, কোনো দিন দরকার পড়েনি এবং জীবনে কোনো দিন করবো না। ভালোই আছি, তাই নয় কি? জীবনের তো বেশিরভাগ সময়টাই পেরিয়ে এসেছে। তো যাই হোক, তাহলে এই প্রসেসে ওরা আমাদেরকে প্রকৃতি থেকে এইভাবে বিচ্ছিন্ন করে। তাহলে এই যে দেখুন, গরুর দুধ যখন আপনি ছেড়ে দিচ্ছেন, র মিল্ক তো মানুষ আগে ছেড়েছে, যারা ধরে রাখতে পেরেছে তারা তো খুব ভাগ্যবান, সৌভাগ্যবান, যারা খেয়ে হজম করতে পারেন। কিন্তু ফোটানো দুধও যারা খাচ্ছিলেন তারা অন্তত ফর্টিফাইড মিল্কের বিপদ থেকে তো বেঁচেছিলেন, তাই তো? তাহলে কি হলো, এইবার ফর্টিফাইড মিল্ক যখন চালু হলো, এই রকমের এত এত অসুস্থতা, তাই তো, অর্গান ড্যামেজ, লিভার সিরোসিস, পড়ে গেলাম তো দেখলেন তো, হাই ব্লাড প্রেশার, অস্টিওপিরোসিস, কতগুলো মানে বিশাল তালিকা, তো পড়ে গেলাম ওদেরই তো, ওরাই তো জানিয়েছে, আমরা ভাবি না তাই 2-2 করি না। ওরাই কিন্তু বলে, একদম বলে না তা নয়, কিন্তু 2-2 করে আমাদেরকে নিতে হয়। ওরা তথ্যগুলো দিয়ে দেয়, কিন্তু আমাদের যেহেতু আমরা তথ্যগুলোকে মানে রিলেট করে ভাবতে পারি না, যে এই যে আমরা ভাবছি ভিটামিন যত বেশি হয় তত ভালো হয়, তাই তো, এরকম ভাবে অনেকে। বাহ, ফর্টিফাইড, অনেক আমাদের প্রশ্ন জাগে না যে ফর্টিফাইড মিল্ক মানে কী, সেখানে কি অ্যাড করা হচ্ছে আমরা জানি না। আমরা জানলাম হয়তো ভিটামিন এ এবং ভিটামিন ডি, বা ভালো, তো দুটোই তো ভালো, খুব ভালো, কিন্তু ওটা এক্সেসিভ হয়ে গেলে কি ক্ষতি হতে পারে সেটা নিয়ে আমরা স্টাডি করলাম না। ওরা জানে আমরা করব না, তাই তো, কিন্তু ওরা বলে রেখেছে, ওদের রিসার্চে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবে। তাহলে এইবার কি হলো দেখুন, ওই যে সুস্থ করাটা ওদের, অসুস্থ করাটা ওদের লক্ষ্য, সুস্থ থাকাটা আপনার চ্যালেঞ্জ, মিলে যাচ্ছে তো। এইভাবে আমেরিকাতে, ইউরোপে যখন এই ফর্টিফাইড মিল্ক চালু হলো, কাতারে কাতারে মানুষ অসুস্থ হতে শুরু করলো। আমাদের দেশেও লাকিলি গ্রামে গঞ্জে পৌঁছয়নি ফর্টিফাইড মিল্ক, শহরের মধ্যেই সীমাবদ্ধ। তাই দেখবেন শহরের মানুষের মধ্যে রোগ অনেক বেশি। যে রোগগুলো বলে গেলাম পরপর, সেই রোগগুলো মিলিয়ে দেখুন গ্রামে কতজনের আছে হয় আর শহরে কতজনের হয়, কিন্তু ওদের ব্যবসাটা তো ভালো হচ্ছে না। এখনও তথ্য বলছে, হুয়ের তথ্য বলছে, হু মন খারাপ করে জানিয়েছে যে পৃথিবীর এখনও 80% কাছাকাছি মানুষ মডার্ন মেডিসিনের আওতার বাইরে। তারা আয়ুর্বেদ, হোমিওপ্যাথি বা তাদের অন্যান্য দেশজ যে মাধ্যম আছে, চিকিৎসা বা পদ্ধতি আছে, টোটকা বলুন, হোম রেমেডিস বলুন, সেটাই তারা কাজে লাগায়। 80% কাছাকাছি মানুষ, ভাবুন, মাত্র 20% মানুষ সরাসরি ফার্মা লবির খপ্পরে আছে। এই কারণেই সরকারকে হাইজ্যাক করে ওরা করোনামৃত ফ্রিতে দিল, মানে ফ্রিতে তো দেয়নি, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে সরকার কিনেছে। কেন দিল বুঝলেন তো? অসুস্থতাটা গ্রামের মানুষের মধ্যেও ঢুকিয়ে দিল আরও বেশি করে, তাই তো। তাহলে ফার্মা লবি আছে মানুষকে অসুস্থ করতে, ফর্টিফাইড মিল্ক আছে, ব্র্যান্ড আছে, কর্পোরেট আছে মানুষকে অসুস্থ করতে। ভাব, তারপরে কি হবে? অসুস্থ হলো, ওষুধ হলো, আবার একটা সাইড এফেক্ট হলো, আবার ওষুধ হলো, চলতে থাকলো চক্রবৃদ্ধি হারে। তাই মাস কাবারে ওষুধের এখন ব্যাপার আছে। তাই দেখবেন টিভিতে রীতিমতো বিজ্ঞাপন দেয়, বাবা দুঃখ করে বলছে, দুই বাবার মধ্যে কথা হচ্ছে, বয়স্ক লোক, যে ওই ওষুধটা পেয়ে গেল, এসে গেছে, আমার ওষুধ এখনও আসেনি।
ছেলে দুঃখ করে বলছে কেন, কী সমস্যা, না ওই যে তারপরে একজন বলছে কেন, আমি তো আমার বাবাকে কিসের যেন ওই কি ফার্মেসির নাম অনলাইনে ওষুধ দেয়, তাতে করেই পাঠিয়ে দিই, পটাপট পেয়ে যায়, তাই তো? কি স্মার্টনেস না, মানে ওই যে মাথার মধ্যে ঢোকানো হয় মগজের মধ্যে যে বয়স হয়ে গেলে ওষুধ খেতেই হবে আর কি, বয়স হয়ে গেলে খাবার দাবার হজম হয় না, তাই মাস্ট কি হরলিক্স প্লাস খেতে হবে, তা কী সব যেন আছে নামটাম। তো এগুলো আমাদের মধ্যে মগজ ধোলাই করে ওদের ব্যবসাটা মুনাফাটাকে ওরা অব্যাহত রাখতে চায়। আর আমাদেরকে রোগের ভয় দেখিয়ে, প্যানিকের ভয় দেখিয়ে, অসুস্থতার ভয় দেখিয়ে হেলথ ইন্স্যুরেন্স কেনায়, তাই তো? কত রকমের স্কিম, কত রকমের ইন্স্যুরেন্স, আর আমরা প্যানিকগ্রস্ত হয়ে ইন্স্যুরেন্স কিনতে থাকি, ইনভেস্ট করতে থাকি। ওদের ফর্মুলাটা খুব খুব সোজা। ওরা জানে যে 100টা মানুষ ইন্স্যুরেন্স করলে ইন্স্যুরেন্স ক্লেম করবে হয়তো বড় জোর 20-25 জন মানুষ, বাকিটা তো ওদের লাভ, ওদের মুনাফা, তাই তো? কিন্তু কিন্তু প্যানিকবাজি মানুষ করতেই থাকে। আর অনেক সমস্যা কি ইন্স্যুরেন্স হয়ে গেলে মানুষ আবার অনেকে মনে করে ইন্স্যুরেন্স তো আছে, ঠিক আছে, ওকে ঠিক আছে, বেপরোয়া জীবনযাপন করে, ও খাবার দাবারের মানে প্রাকৃতিক ব্যাপার থেকে তারা দূরে সরে যায়। কিছু হলে ইন্স্যুরেন্স তো আছে, হেলথ ইন্স্যুরেন্স আছে, চলে যাব, হ্যাঁ ওখানেই তো ফ্রি ট্রিটমেন্ট হয়ে যাবে, হ্যাঁ ফ্রি ট্রিটমেন্ট হয়ে যাবে। অনেকে আবার সুন্দরী নার্স পার্সের বিজ্ঞাপন দেয়। তো সেদিন একজন বলছিলেন আর কি, মজা করেই হয়তো বলেছেন, কিন্তু সুপ্ত ইচ্ছেটা প্রকাশ পেয়েছে। বলেছিলেন যে এত সব সুন্দরী নার্সদের দেখাচ্ছে কর্পোরেটে, অমুক বিজ্ঞাপনে, হেলথ কেয়ারে, দেখলেই মনে হয় অসুস্থ হয়ে যাই। কিছু বুঝলেন? অসুস্থ হয়ে সেই সেবিকার সেবা গ্রহণ করে আসবেন আর কি, ভিআইপি কেবিনে। এরকম এক লোকের কথা আমি শুনেছিলাম, তিনি নাকি এরকম সেবিকাদের সেবা পাওয়ার জন্য মাঝে মধ্যেই বিনা কারণেই এইসব 5 স্টার, টাকা ছিল তার, 5 স্টারে ভর্তি হয়ে যেতেন আর কি, হ্যাঁ 5 স্টার সুপার ফেসিলিটি হসপিটালে ভর্তি হয়ে যেতেন। তো যাই হোক, এই হলো ফাঁদ, সব রিলেটেড, হেলথ ইন্স্যুরেন্স রিলেটেড, ফর্টিফাইড ফুড রিলেটেড, ফার্মা কোম্পানি রিলেটেড, মিডিয়া, দালাল মিডিয়া প্যানিক তৈরি করার জন্য রিলেটেড, চিকিৎসক সমাজের সিংহভাগ রিলেটেড। এই সমস্ত কিছু মিলিয়ে একটা চক্র, একটা ভিসিয়াস সাইকেল ওরা তৈরি করে ফেলেছে। এই সাইকেল থেকে নিজেকে বাঁচানো খুব কঠিন কাজ। হ্যাঁ, নিজের স্বাস্থ্যটা আপনারা বাঁচাতে পারেন, সচেতন করতে পারেন, এটা করতেই পারেন এই পর্যন্তই। কিন্তু আপনি যখন আপনার জীবিকার কথা ভাববেন, মানে আপনার নিজের জীবিকা না হোক সন্তানের জীবিকা, তখন কি করবেন আপনি যখন দেখছেন যে আপনার সন্তান কোনো একটা হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিতে মোটা মাইনের চাকরি পেয়েছে, আপনি কি তাকে বারণ করতে পারবেন? বিকল্প জীবিকা তো নেই তার জন্য, সে কি চাষবাস করতে পারবে? বা সেই মানসিকতা বা সেই জায়গা বা সেই স্কোপ তার আছে? নেই। বা আপনার সন্তান দেখা গেল কোনো ফার্মা কোম্পানির বা কোনো এরিয়া সেলস ম্যানেজার হয়ে গেল, হ্যাঁ সেলস মেডিকেল রিপ্রেজেন্টেটিভের হতে প্রমোশন হতে বা বড় পোস্টে চলে গেল, বা কোনো ভ্যাকসিন নির্মাতা কোম্পানির কোনো একটা সায়েন্টিস্টের পদ পেল। তো এগুলো তো চক্রের মধ্যে তো আপনি পরোক্ষভাবে জড়িয়ে পড়ছেন, আপনার সন্তানের জীবিকা, তাই তো? বা আপনার মেয়ে নার্স হয়ে গেল, নার্স হয়েছে কী করবে? ভ্যাকসিন দেবে, তো ভ্যাকসিন বুঝতে হবে। তো আপনি বুঝতে পারছেন যে তা আপনার মেয়ে এভাবে অনেক লোককে অসুস্থ করবে, ডেঙ্গু ভ্যাকসিন দিতে হবে আগামীতে। এই অবস্থায় ধরুন আপনার কোনো মেয়ে নার্সের চাকরি পেল, তো আপনি কি করবেন? আপনি অসহায় না? আপনি কি তাকে বলবেন চাকরিটা ছেড়ে দে? সে কী করবে? তার বিকল্প জীবিকা তৈরি করে দেওয়ার ক্ষমতা আপনার আছে? বা রাষ্ট্র কি তার বিকল্প জীবিকার ব্যবস্থা করতে পারছে? রাষ্ট্র তো বরং স্বনিযুক্তিকে কেড়ে নিয়ে সবাইকে দাস বানাতে চাইছে, দালাল বানাতে চাইছে না? এরকম একটা ভিসিআর সাইকেলের মধ্যে আমরা আটকে পড়েছি। তাই যতদিন না পর্যন্ত বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা আমরা করতে পারছি, তাই না, প্রকৃতির কাছে ফিরে যেতে পারছি, লোভকে দমন করতে পারছি, ততদিন পর্যন্ত এই ভিসিআর সাইকেল থেকে আমাদের মুক্তি নেই। কেউ হয়তো পারবো, কিন্তু সাময়িকভাবে অসম্ভব। তাই যতটুকু পারা যায়, যতটুকু সাধ্য, সেটাই আমি বলি বারবার করে। বাকিটা মহাকালের লীলা। আগামী 2030-এর মধ্যে
আমাদের মধ্যে অনেকেই চলে যাবেন, অনেক মানুষ চলে যাবেন, যারা সবাই তো আর প্রাকৃতিক পন্থায় ফিরতে পারেনি, বা ভাবছেনও না, জানেনও না, এখনও বিশ্বাস করছেন না। এটাও আমি বলেছি, আজকেই এটা পোস্ট দিয়েছি, এটা বলেই আজকে লাইভ শেষ করব, যে এটা আমরা বলছি ডিপপুলেশন, কিন্তু মহাকাল বলছে কারেকশন। অর্থাৎ এই যে এত এত মানুষ চলে যাচ্ছে করোনামৃতের ক্রিয়াতে, বা ট্রিটমেন্ট প্রোটোকলে, বা ফার্মা কোম্পানির কষাঘাতে, কেন চলে যাচ্ছে? এখানে মহাকালের নিশ্চয়ই ইচ্ছে আছে। মহাকালের ইচ্ছে ছাড়া তো কিছু হয় না। মহাকালের দাবি বলে তো একটা ব্যাপার আছে। সেটা কি? সেটা হলো যে প্রকৃতি আমাদের বুদ্ধি দিয়েছে। মানুষ সর্বশ্রেষ্ঠ প্রাণী, অমৃতের পুত্র। আদিম মানুষ বুদ্ধির বলেই তো আমরা এতটা সভ্য হয়েছে। কিন্তু মজার কথা কি বলুন তো, আমরা যত সভ্য হয়েছি তত বুদ্ধি চর্চার দায়িত্বটা শাসক দলের হাতে দিয়ে দিয়েছি, ফার্মা কোম্পানির হাতে দিয়ে দিয়েছি, সাহস অনুশীলন করার কর্তব্যটা আর্মিকে দিয়ে দিয়েছি, পুলিশকে দিয়ে দিয়েছি। তো আদিম মানুষের কথা ভাবুন, আদিম মানুষ কীভাবে হস্টাইল ফোর্স থেকে, বন্য জীবজন্তুর আক্রমণ থেকে, প্রকৃতির প্রতিকূলতা থেকে নিজেদের কিভাবে রক্ষা করত? তখন কি পুলিশ ছিল, সেনাবাহিনী ছিল তাদের বাঁচানোর জন্য? না, তারা প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করবার জন্য বুদ্ধি ব্যবহার করত, ব্রেন ব্যবহার করত, তাই তো, বুদ্ধির অনুশীলন করত। আর কি করত? সাহস, কারেজ, এটার মাধ্যমেই তারা কিন্তু অনেকটা পথ অতিক্রম করেছিল। একটা বড় বাঘকে বা সিংহকে বা কোনো হিংস্র জন্তুকে শুধুমাত্র তো গায়ের জোরে কাবু করা যেত না, বুদ্ধি করে তার সে ফাঁদ পেতেছে। ম্যামথ শিকার কিভাবে করতো আপনারা জানেন, এ নিয়ে অনেক লেখালেখি ভিডিও রয়েছে, এখন অনেক রিসার্চও হচ্ছে। তাহলে এই যে একসাথে কাজ করা, প্ল্যানিং করা, বুদ্ধি দিয়ে একটা ফাঁদ পেতে বা গর্ত করে জন্তুটাকে লোভ দেখিয়ে সেই গর্তের দিকে নিয়ে যাওয়া, তারপরে সে গর্তে পড়ে গেল, সে এরকম কত বুদ্ধি খাটাতে হয়েছে। আর কে চাই? সাহস চাই, বন্য জন্তুর সঙ্গে ভয় না পেয়ে তার বিরুদ্ধে লড়াই করা। তো এই দুটোই তো মানুষকে সভ্য হতে, এইখানে পৌঁছতে সাহায্য করেছে। কিন্তু আমরা কি হলাম? আমরা যত সভ্য হলাম, আমরা নিজেদের বুদ্ধিটা প্রয়োগ করা থেকে সরে গেলাম। কেন? আমাদের বিজ্ঞানী তৈরি হলো, তারা আমাদের জন্য ভাববেন, আমাদের নেতা তৈরি হলো, আমাদের শাসক তৈরি হলো, আমরা এই বুদ্ধির প্রয়োগের ব্যাপারটা তাদের ওপর ছেড়ে দিলাম। কিন্তু আদিম মানুষ যেমন বুদ্ধি নিজের স্বার্থে বা নিজেকে আত্মরক্ষার জন্য বুদ্ধি এবং সাহসের অনুশীলন করত, সেই দায়টা থাকলো না। এখন প্রতিষ্ঠান এসে গেল, বুদ্ধির প্রয়োগের প্রতিষ্ঠানকে ওই যে আমাদের মিডিয়া এবং তাতে লেখালেখি করার ডাক্তাররা, গবেষকরা, তারা হচ্ছে বুদ্ধি প্রয়োগ করে আমাদেরকে সচেতন করে থাকবেন, এই বিশ্বাসে আমরা আমাদের বুদ্ধি প্রয়োগ করা বন্ধ করে দিলাম। সাহস, ওরে বাবা, আমরা সভ্য যত হয়েছি তত আমরা ভীতু হয়েছি। আমরা আত্মরক্ষা পর্যন্ত করতে পারি না। কার ওপর আমরা নির্ভর করি আত্মরক্ষা করতে গেলে? পুলিশের ওপর নির্ভর করি। অর্থাৎ সাহস এবং শক্তি অনুশীলন, সেটা আমরা আউটসোর্স করে পুলিশের হাতে বা সুরক্ষা বলের হাতে দিয়ে দিয়েছি। তাহলে কি দাঁড়ালো? যার ওপর ভিত্তি করে আমরা এগিয়েছি, আমরা বেঁচেছি, লড়াই করেছি, সেই দুটো ব্যাপারই আমার হাতে আর নেই। একটা দালালদের হাতে, ওই মিডিয়ার হাতে বলুন, বিজ্ঞানী কুলের হাতে বলুন, ওদের হাতে চলে গেল। তারা আমাদের ভাবনাটা ভেবে দিয়ে আমাদের উদ্ধার করে দিচ্ছেন, আবার তারাই আমাদেরকে পুলিশ দিয়ে রক্ষা করে আমাদের উদ্ধার করে দিচ্ছেন, তাই তো? আমরা তাই ভাবছি। কিন্তু এর ফলে কি হলো? এর ফলে আমরা যখন নিজেদের এই আদিম মানুষের মতো ভাবনাটা ভাবা প্র্যাকটিস করুন, বারবার করে আমি বলি, ভাবনা বন্ধ করে দিল, ঠিক আছে, ভাবনা তো
সরকার ভাবছে, আমাদের ভাবনা সরকার ভাবছে। সরকার যখন বলছে এত বড় প্রাণঘাতী রোগ, এত বড় মহামারী, আপনি কি মশাই, আপনি কি ডাক্তার, ওইরকম ব্যাপার আর কি। তো ভালো কথা, ভাবনা বন্ধ করে দিলেন। এইবার সেই সরকারকে, সেই শক্তি যাদের প্যানিক বিস্তার করলে লাভ আছে, মুনাফাবাজের ব্যাপার আছে, সিস্টেম চেঞ্জের ব্যাপার আছে, রিসেটের ব্যাপার আছে, নিউ ওয়ার্ল্ড অর্ডার কায়েম করার স্বার্থ আছে, তারা সেই সরকারকে পয়সা করে দিয়ে নেতাদেরকে কিনে নিল। ব্যাস, এবার আপনি সরকারকে আপনার ভাবনা ভাবতে দিয়েছিলেন, এবার বুঝুন ঠেলা সামলান, তাই তো? আর ভীতু হয়ে গেছিলেন, আত্মরক্ষা করার ক্ষমতাও আপনার নেই, পাল্টা দেওয়ার ক্ষমতা নেই। স্বাস্থ্যকর্মী বা কেউ ভয় দেখালে যায় তাকে বলবেন বুকে পাল্টা আয় দেখি, বুঝবি আমাকে, আয়। রামকৃষ্ণ পর্যন্ত বলেছিলেন ফোঁস করিস না রে, করলি না এ সাপটিকে, গল্পটি নিশ্চয়ই আপনি জানেন। ফোঁস করতে হবে, সভ্য মানুষ ফোঁস করতে পর্যন্ত পারে না, সেটা নাকি খারাপ। ভদ্র হতে হবে না, যত বাধ্য তত বদ্ধ, তাই না? স্লেবল, আপনি যত ওবিডিয়েন্ট হবেন তত আপনি স্লেবল হবেন, আপনাকে হত্যা করা যাবে বড় সহজে। তাহলে কি বুঝলেন? প্রকৃতি তো তখনই বলে দিয়েছে, ইঙ্গিতে বলে দিয়েছে, বুদ্ধিমানরাই বেঁচে থাকবে, বুদ্ধিমানরাই বেঁচে থাকবে, সাহসীরাই বেঁচে থাকবে। খেয়াল করুন, জায়নের শক্তি বুদ্ধিমান এবং সাহসী দুটোই, যারা পৃথিবীতে রাজ করেছে একসময়, যে শক্তিই হোক না কেন, কোনো না কোনো সময় রাজ করেছে, তারা সাহসী এবং বুদ্ধিমান দুটোই। সেই শক্তি দিয়েই তারা আধিপত্য কায়েম করেছে। সে সুলতান মাহমুদই বলুন, তৈমুর লংই বলুন, চেঙ্গিজ খাঁই বলুন, লর্ড ক্লাইভই বলুন, বুদ্ধি এবং সাহস, তাই তো? এইবার আপনার কাছে আর কোনোটাই নেই, আপনি দায়িত্ব ঝেড়ে দিয়ে দিয়েছেন, ব্যাস এবার আপনাকে মরতে হবে। সিম্পল সিম্পল। তাই মহাকালের এই শিক্ষা আমার কাছে এইভাবেই আমি ব্যাখ্যা করলাম। বুদ্ধিমান মানুষের বাঁচার অধিকার আছে এবং সঙ্গে সাহস, তাই তো? প্রকৃতি আদিম মানুষের মধ্য দিয়ে সভ্যতার অগ্রগতির যে মূল সূত্র ছিল, সেই সূত্রটা কিন্তু আমাদের জানিয়ে দিয়েছে, কিন্তু সেইটা আমরা প্রয়োগ করতে ভুলে গেছি। কারা প্রয়োগ করছে? যারা আমাদের শাসক, যারা আমাদের কন্ট্রোল করছে, তারা কিন্তু ওই সভ্যতার সেই আদি যে সূত্র বুদ্ধি, দেখুন কত আগে করোনার ছক ওরা কষে ফেলেছে, নিউ ওয়ার্ল্ড অর্ডারের ছক 1913 সালে কষে ফেলেছে। বুদ্ধি আর কি? সাহস। ওরা জানে, ওরা সাহসী, আপনি পিছিয়ে যাবেন। পুলিশ মাস্ক পরতে বললে পাল্টা তাকে বলা যায় না, পরবো না মশাই, যা করার করে নিন। আমি তো বহুবার বলেছি। আর 2-3 জন ঐক্যবদ্ধ হলে কি করবে মশাই, কি আছে? কিন্তু ওই যে আমরা ভয় পাই, ভয় পাই। আর আপনি যত ভয় পাবেন, ওরা আপনার চোখ মুখ দেখে বুঝতে পারবে, বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝতে পারবে যে আপনাকে মার দেওয়া যাবে কি যাবে না। সেই সময় আমি তো মাস্ক ছাড়া, শুধু আমার বেলঘড়িয়া নয়, কলকাতা শহরও যখন চালু হলো অল্প স্বল্প যানবাহন, তখনও আমি মাস্ক ছাড়া ঘুরে বেরিয়েছি। পুরুলিয়া গেছি লকডাউনের মধ্যে গাড়ি করে, আবার এক পাঠকের গাড়িতে, বড়ন্তি, সেখান থেকে লাইভ করেছি। তখন রোডে গিয়েছিল ভ্যাকসিন ছাড়া কোনো জায়গায় বেড়াতে যাওয়া যাচ্ছে না, সেটাই আমি তুলে ধরেছিলাম বড়ন্তির হোটেল থেকে লাইভ করে, যে না, আমি রীতিমতো আমরা সরকারি হোটেলেই, মানে রিসোর্টে উঠেছি, সরকারি হোটেলেও গিয়েছি, সেখানেও ভ্যাকসিন সার্টিফিকেট চায়নি, পাস, তথাকথিত ভ্যাকসিন পাস এখানেও চায়নি। তো যাই হোক, আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, প্রশ্ন রাখুন, সচেতন থাকুন, কারণ ভোট মিটলেই কিন্তু আবার ওরা খেলা শুরু করবে, আমি আগেই বলেছি। পরবর্তী লাইভে
কয়েকদিনের মধ্যেই আসবো। শুভরাত্রি।